ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। পরে একেবারে শৈশব যেখান থেকে। আমার বাড়ি ময়মনসিংহ ফুলপুর থানা। জি। ওইখানে আমার জন্মস্থান, আমার বাপদাদার দেশ ওইটাই। আস্তে আস্তে বড় হচ্ছি, যখন থেকে আমি বুঝি ক্লাস 2 পড়ি, তখন আমি স্কুলে যাই আসি, বন্ধু বান্ধব নিয়ে খেলা করি, চলাফেরা। আস্তে আস্তে 3 ক্লাস 4 ওঠার পরে ওর সাথে একদম গুড রিলেশন। তারপরে তার সাথে গেলাম প্রথম ধান ক্ষেতের চিপাই, প্রথম জীবনের প্রথম। কয় ভাই বোন ছিলেন আপনার, একটু পরিবারের কথা জানতে চাই। আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। বোন সবার বড়, আমার বড় ভাই একজন, আমি মাজু, আর আমার ছোট একজন। জি। আপনার বাবা কি করতেন? আমার বাবা ব্যবসা করতেন। কিসের ব্যবসা? স্টুডিও। ছবির ব্যবসা, ছবি তোলার ব্যবসা করতেন, স্টুডিওর বিজনেস করতেন। ঠিক আছে, তো বলছিলেন যেটা যে ধান খেতে আড়ালে কিছু একটা। তারপর ধান খেতের আড়ালে বিড়ি খাইতে যাই। ফার্স্ট টাইম আর কি যখন আমি বিড়ি খাইলাম তখন কাশি, পরে বলতেছে এইভাবে না, তুই এইভাবে খা। এমনি এমনি আস্তে আস্তে ওর সাথে ভালো, সবসময় ওই খাওয়া। তখন একটা মেয়ের নাম ছিল মারুফা। তো ওই মেয়েটা আমাদের বাসার সামনে আবার প্রাইমারি স্কুলটা ছিল। পরে বলতেছে যে দোস্ত দেখ মেয়েটা, তা আমাদের গেটের এখানে দাঁড়ায় থাকা আর স্কুলের গেটে একই। পরে বলতেছে মেয়েটারে দেখ। কি দেখবো, ওর সাথে তো আমার রিলেশন। বলতে আমি প্রপোজ করি, যদি রাজি হয় তাহলে করবো। কেন মানে যে মেয়েটা আপনার ওই বন্ধুর সঙ্গে প্রেম করে তাকেই আমি প্রপোজ করব। ওকে, হ্যাঁ। পরে আমি ওকে বললাম ফার্স্ট টাইম আমাদের ফ্যামিলি স্কুলের বাথরুমের ট্যাঙ্কির পিছনে ডাইকে নিয়ে বললাম যে আমি তো তোমাকে অনেক লাইক করি, তুমি কি বলো? এটা কি করে সম্ভব? আপনি জানেন আপনার বন্ধুর সাথে আমার সম্পর্ক এই সেই। পরে এমনি করে 1 2 3 3 দিন, তারপরে গেলাম একদিন, যাই কইলাম যে তোমাকে ছাড়া আসলে আমি বাঁচবো না বলে মেয়ের সামনে একটা ব্লেড নিয়ে গেছিলাম যে আজকে হ্যাঁ বলবা, আর নাইলে আমি আমার সমস্ত রক্ত জড়া ফেলবো। পরে ফেস দেই। ক্লাস 4 থাকা অবস্থায়? ক্লাস 4 থাকা অবস্থায়। এগুলো আপনি কার কাছ থেকে শিখেছেন? এটি শিখছি তো টিভি দেখে। টিভি দেখে আপনি এগুলো শিখেছেন? খুবই দুঃখজনক। বলুন তারপর। পরে 2টা ফেস দেওয়ার পরে মেয়ে হাতে ধরে ফেললো যে আচ্ছা ঠিক আছে, তুমি এইসব তাহলে রাকিবকে বলবা না, আমি যাও তোমাকেই পছন্দ করি, আমিও তোমাকেই পছন্দ করি তোমাকে দেখার পরে, কিন্তু আমি কিভাবে সেটা আসবো? পরে রাকিব রে করলাম
তো মেয়েটা তো আমাকে ভালোবাসে, তাই তোর কাছ থেকে আমি এটা আশা করবো যে দেখ তোর আমি সব সুযোগ সুবিধা দিই। যারা বাসা উপজেলা, তারা স্থানীয় ছিল না, তার আব্বা উপজেলার কেরানি ছিল। এই বাস স্ট্যান্ডে যা কিছু করতো মানে আমাকে নিয়ে, ছোট হইলেও আমাকে নিয়ে করলেও কোনো সমস্যা ছিল না। আমার ভাই পৌর সাধারণ সম্পাদক, আমার আব্বার চাচাতো ভাই একজন পৌরসভার মেয়র, মানে আমাদের ভালোই ফ্যামিলি, কেউ কিছু বলার মতো নাই। তখন বলতেছে যে আচ্ছা তোর ভালোতে আমারও ভালো, ওকে নিয়ে আমি ওই মেয়ের বাড়িতে আবার যাই রাত্রে 2 দিন পরে। পরে মেয়ের ডাক দেওয়ার পরে ভাই হয়েছে, পরে ও জিজ্ঞাসা তুমি কি আসলে ওকে ভালোবাসো না আমাকে? মেয়ে কোনো কথা বলে না। পরে আমি বলছি যে তুই এই প্রশ্ন তো এখন করলে হইব না। পরে মেয়ে আবার ঠাস কি বললে ফেললো যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি। মানে আপনাকে না ওকে? আমাকে। আপনাকে? ওকে। ও খুব দুঃখ পাইলো, পরে বললো আমাকে ডাইকে নিয়ে যে যা তুই আমার দুস্থ, আশা করছিস যখন যে আমি তোকে দিয়ে দিলাম, যা আজকের থেকে তোরা প্রেম করবি। এমনি করে আস্তে আস্তে মেয়ের সাথে সম্পর্ক হয়। ক্লাস 5 উঠি। একদিন ওই বাথরুমের পিছনে স্কুলে আলাপ করতে সময় আমার আব্বু দুপুরে 1টা বাজে আনুমানিক, যে সময় টিফিন দেয় আর কি, তখন কথা বলতেছি। তা আমার আম্মুর মোবাইল নিয়ে আমি গান শুনতেছি আর গাছের সাথে ডালান দিয়ে আর মেয়ের সাথে কথা বলতেছি। ওকে। তো ওই সম্বালা তো আরো অনেক আগে আর কি, ওই সম্বালা ফোনও তো অ্যাভেলেবেল নাই। পরে আব্বু সরাসরি ওইখানে গেল, যাওয়ার পরে আমাকে ডাক দিছে, সাই তুমি এদিকে আসো। জি আব্বু, এখানে কি করতেছো? আব্বু কথা বলতেছি। তুমি যে সব করতেছো এইসব ভালো না, আমি অনেক কিছু শুনছি, তুমি এখনই বাসায় আসো। বাসায় গেলাম, তখন আমারে বলছে যে এই কাহিনী, এই মেয়ের সাথে তো ওদি দুষ্টামি করে। পরে আম্মা বলতেছে তোমাকে কি কেউ বিচার দিছে? বলে যে না। তাহলে প্রায় টাইম দেখি এই মেয়ের সাথে ওই চিপাই তোমার ছেলে আলাপ করে এসে। পরে আম্মা নিষেধ করলো যে বাবা এইসব ভালো না, এইসবে যাওয়ার দরকার নাই, তুমি হকলে 5 পড়ো, লেখাপড়া করো, বড় হও, আমরাই তো চিন্তা করবো, তোমার তো এইসব চিন্তা করার এখন কোনো প্রশ্নই আসে না। আমি মনে মনে জিদ করলাম কে বিচার দিল। তখন দেখি যে আমার ওই বন্ধুটা আমার আব্বার সাথে বলেছে। তখন আমার বন্ধুর ফ্রেন্ড খুব রাগ করলাম, আমি মেয়েটারে বললাম। পরে মেয়েটা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে কিছুদিন কথা বললো না। পরে আমরা তো ফ্ল্যাট বাসা, নিচতলা, এক সাইডে আমার রুম, আমার রুমের পাশাপাশি বাইরের রুম। আবার আমাদের বাথরুমের এখানে গ্লাসটা ভাঙ্গা, ওইখান দিয়ে একটা মানুষ ঢোকা যাবে, বাইরে নিয়ে যাবে। তখন আমি ওই দিক দিয়ে রাত্রে প্রায় 10টা-11টার সময় প্রায় দিনই বাইরে পড়ি, বাইরে অলটপকায়া বাইরে যাই, অলটপকায় আসি, কেউ টের পাই না, ভিতর দরজা নক করে যাই। পরে বাইরে গিয়া রাত্রে মেয়ের সাথে দেখা করি, কথা বলি, স্কুলে কোনো কথা হয় না, রাত্রে কথা বলি, আসে, মেয়েরে জড়াই দিই। এগুলো ক্লাস 4 থাকা অবস্থা দিয়ে করছেন? ক্লাস 5। তখন ক্লাস 5 উঠে গেছেন? ক্লাস 5 লাস্টের দিকটা। পরে মেয়েরে জড়াই দিই, এই করি সেই করি, এমনি গেল। 5 পরীক্ষা দিলাম, পাস করলাম, দুজনই একই ক্লাস করি। পরে একদিন ওরা বাসার সামনে পরীক্ষা দেওয়ার পরে 6 ভর্তি হবো এর কিছুদিন আগে, আমি স্থানীয় পোলা, হেরাও স্থানীয়, হেরাও প্রতাপশালী, কিন্তু আমাদের চেয়ে বেশি ইয়া না। তো ওরা বাসার সামনে যাই, তো হেরাম্মা একটু মাইন্ড করে। আমি আমার আরেকটা ওই এলাকারই আমার এক এমনি বন্ধু বললাম যে এই কাহিনী বন্ধু, ওই মেয়েটা তো আমি পছন্দ করি, তাই এখন এই আইলে তো এই সমস্যা, বইয়া থাকলে হের আব্বা জিগা এই ছেলে তুমি এখানে কি করো, হের মা জিগা, হের মা দাদি ভালো, তার মা যখন এই পুকুরে গেছে, তখন পুকুরের দ্বারা আমি বৈশা বড়ই খেতেছি। ওই ছেলেটারে শিখাই দিচ্ছি আমি যে তুই ওই গিয়া আমার সাথে একটু খারাপ আচরণ করবে, মারতে চাইবে, এই করবে সেই করবে। হ্যাঁ গিয়া এই তুই নকেরস এই সেই জিজ্ঞাসা করলো। তখন আমি বললাম এই তুই আমার চিনিস? ওই মহিলারে এমনি বললাম, ওই মহিলা আমার চাচি আম্মা, তুই চিনিস? এই সেই মানে ফাফর মাইরা ওই মহিলাকে তুই কি চাচি আম্মা দেখেন না, এই সেই। পরে বলতেছে বাবা বাসা কই? আমি গেছি প্রাইমারি স্কুলের সামনের বাসাটাই আমাদের। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আসো। তো বাসায় নিল, বাসায় নিয়ে যাওয়ার পরে বসাইলো। তোমার আব্বুর নাম কি জিজ্ঞাসা করলো, বললাম আম্মুর নাম। কি করো? লেখাপড়া করি। আপনাদের মেয়েও তো আমাদের সাথেই করে, তাই নাকি? আরো ভালো। এমনি করে মহিলার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেল। পরে ওই মহিলার এই চাচি আম্মা ডাকি, যাই ওরা বাসায়, কিন্তু ওর মেয়ের সাথে যে আমার রিলেশন, এইটা জানেন, গুড রিলেশন হয়ে গেছে। মেয়ের আম্মা ওই খাটে শুয়ে থাকে, মেয়ে এই খাটে। সন্ধ্যার পরেও দেখা গেছে আমি ওইখানে গেছি, তার আম্মা ওই খাটে শুয়ে শুয়ে টিভি দেখে, আমি এই খাটে মেয়ের সাথে হাতাহাতি করি, এই করি সেই করি। তার আম্মা এত ওরা ইয়া করে না। আস্তে আস্তে তার আম্মা যাই না ফেলছে। তার আম্মা একদিন আমাদের বাসায় আসছে, মানে যে মেয়েটার সাথে আপনার সম্পর্ক? জি। আসার পরে দেখে ভালোই, গেটে নক করার পরে খুলছে, ভাবি খুলছে, কি চাই, যে এটা কি সাইডের বাসা? যে হ্যাঁ।
পরে ভিতরে নিল, যে দেখে অবস্থা ভালোই। পরে আম্মা জিজ্ঞেস কে আপনি? আমাকে তো এই সাইজে চাচা আম্মা বানাইছে। পরে আম্মা আর কি অবাক হয়ে গেল, কি ব্যাপার আমার ছেলে এরকম জায়গায় গিয়া চাচা আম্মা বানাবে, রহস্য আছে অবশ্যই। তা আম্মা আর কিছু মহিলাকে বলে নাই, না বললে আমার রুমে গিয়ে বলতেছে যে তুমি কি কাউকে চাচি আম্মা বানাইছো? আমি অবাক হয়ে গেল, কি কয়েকজন মহিলা আসছে ড্রয়িং রুমে, তুমি আসো। আমি গেলাম, দেখি কেমন আছেন চাচি আম্মা? আমার আম্মা আবার অবাক হয়ে গেছে। আমি বলছি, আম্মা এই আমাদের স্কুলে পড়ে মারুফা, আমাদের বাসায় আসে ভাবির সাথে, ভাবি আবার সবকিছু জানে, ভাবির সাথে আমি সবকিছু শেয়ার করেছি। পরে আম্মারে করলাম, ও তাই, আচ্ছা, ভালো মন্দ আলাপ টালাপ করে এই মেয়ের মা গেল 6 ভর্তি হওয়ার আগে তার ভাইয়া কি ঢাকায় চাকরি করে এয়ারপোর্টে, তখন মেয়েকে ঢাকা বেড়াতে নিয়ে আসবে, অনেকদিন দেখা হবে না। তো মেয়েটাকে আমি ডাইরেক্ট প্রপোজ করলাম, তুমি ঢাকা যাওয়ার আগে আমার সাথে এই খারাপ কাজটা করতে হবে। মানে আমনিতেই আমার জানি না কেমনে এটা কি হইলো, আমার এইটা মনে হইলো যে এই কাজটা করতে হবে। পরে মেয়েটাকে বলার পরে মেয়েটা রাজি হয় না। আমি বলছি, তাহলে তুমি আমাকে ভুলে দাও, এই সেই, তুমি যাচ্ছ গা, আমি কেমনে থাকবো? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি রাত্রে আইসো। তখন আমি রাত্রে ওই 11টা বাজে ওই বাসার সামনে মেয়ের রুমের সাইডে গিয়া কুকু 3-4 বার ডাক দেওয়ার পরে ওরা টয়লেটের এখান দিয়া আসলো। তারা বাসার সামনে পিছনে আবার ঢেঁড়স ক্ষেত আছে, ওই ক্ষেতে আবার আমার একজন আছে, ওর ছোট বোন আছে, ওর চেয়ে 2 বছরের ছোট হবে, মানে সবকিছু বুঝে। মেয়েটা আবার মোটা গাটা ছিল তো, দেখতে হতে বড়ই। পরে ওকে আবার ঘুষ দিতে হবে। আমাকে বলতেছে, দুলাভাই আপনি যে আপকে নিয়ে ওই নিয়ে আলাপ করবেন, আমাকে টাকা দিতে হবে। তা আমার পকেটে তো টাকা নাই, 60 টাকা আছে, তুমি 50 টাকা রাখি দাও। মেয়ে আবার পাহাড়ে দিতেছে, এটা আমরা ঢেঁড়স করতে গিয়ে এই কাজটা করলাম। পরে আমি বললাম যে আচ্ছা যাও তুমি। ও খুব কান্না করলো ফার্স্ট টাইম। পরে আমি চলে আসি বাসায়। পরে ও আয়া বললো ঢাকা। 1 মাস পরে আমার আম্মার ফোনে ফোন দিছে। পরে আম্মার কইছে যে আমি অমুক একটু ভাবিরে দিনছে, একটা কথা আছে। পরে ভাবির আর কি কইলো এই নাম্বার পরে দিনছে, আবার ভাবি সবকিছু জানতো। তো পরে আমি এটা নিয়ে তখনকার মোবাইলে প্রায় 3 টাকা মিনিট আমি বাইরে থেকে ফোন দিলাম। বাস স্ট্যান্ডে বাড়ি, অনেক ফোনের দোকান আছে, আমি ফোন দিলাম। ওর ভাবি ধরছে যে ভাবি অমুক আছে, হ্যাঁ আছে দিছে। আমি তো আর আসতে পারবো না, ঢাকায় আমাকে ভর্তি করে দিবে। আমি তার জব হয়ে গেলাম। পরে এমনি করে প্রায় 6 মাস ভর্তি হইলাম, 6 পড়তেছি। ওই টাইমে আমার আফার বাড়ি তারাকান্দা, ওই বেড়াইতে যাই। তা আফার আমার দুলা ভাইয়ের সম্পর্কে পাড়াপুষি একটা ভাগ্নি আছে, নাম হইলো আকলিমা। এই মেয়েটার দেখে আমার ভালো লাগছে। পরে আমি কই ও যখন নাই, এই মেয়েটার সাথে দেখি সম্পর্ক করা যায় কিনা। পরে ওই মেয়েরা বাসার মধ্যে তার বাবা লাইট নিয়ে বাথরুমে যাইতেছে। তা আমরা ওই খারাপ কাজের সময় ডাইরেক্ট ধরা খাই। তারপরে তার আব্বা ওইরকম অবস্থা আমাদেরকে দেখে ফেলে। পরে আমাকে হেরা হাতে ধরে ফেলে। ওর মেয়ে দৌড়মায়ের বাসার ভিতরে গেছে, হাতে ধরে ফেলার পরে আমাকে তারা রান্নাঘরের এখানে নিয়ে আমাকে আটকেছে, মানে বানটান দেয় নাই, আটকেছে। পরে বলতেছে যে তোর বাড়ি কই বল। বলছি আমাদের বাড়ি বাস স্ট্যান্ড, অমুক স্কুলের সামনে। তোর আব্বুর নাম অমুক। আমার আব্বুকে মোটামুটি সবাই চেনে। যে অমুকের ছেলে তুই এখানে আমার মেয়ের সাথে কি?
পরে বলতেছে দাঁড়া তোর আব্বুকে খবর দিই। পরে আমি হাতে দিলাম, আঙ্কেল আব্বুকে খবর দেন না, আমি আপনার মেয়েকে পছন্দ করি, আপনি চাচিমার কাছে জিজ্ঞাসা করতে হয়। তো ওনার বউকে ডেকে আন না, আমার সামনে 2টা থাপ্পড় মারলো, তুই আমাকে বলিস নাই এই ছেলে কি করছে তুই জানিস? আমার মান সম্মান অনেক বকা ধোকা পাইরা আমার 2-3টা থাপ্পড় মারলো। থাপ্পড় দিয়ে বললো যে যাও ভাই, আর কোনোদিন যদি এদিকে দেখি তো তোমার আব্বুর সাথে বিচার দিব যে তোমার চাচা নি চেয়ারম্যান, ওইসব আমি মানবো না। মানে একটু পাগলাটাই ফেললো, জানে পুরসভার ভিতরে আমাদের অনেক দাপট, তাও ভয় পাই না। আমি আমার লজ্জার কথা কি করে বলি, জানে হয়তো যে বলবে না। তখন বাসায় আসি, ওইখানে যাই না, এই সেই প্রায় 3 মাস আমাদের এইরকম কাজটা চলছে। তা আমার এটা অভ্যস্ত হয়ে গেছে, নেশার মতো হয়ে গেছে। নিশার মতো। পরে আমি 2 দিন যাই, 3 দিন যাই, পাগলামি করি। তখন আমার আরেকটা বন্ধু আমাদের দোকানে, তখন আমি মোটামুটি কন্টিনিউ বসি বিকাল টাইমে, আপা বাসায় এসে পরে দোকানে বসি, আমি ফটোগ্রাফারের কাজটা মোটামুটি পারি। বসলে আমার আরেকটা বন্ধু আছে, স্কুলে 6 ভর্তি হওয়ার পরে আর কি হয়েছে, তার বাড়ি আমাদের বাড়ির থেকে 2 কিলোমিটার দূরাপি। এবারে বললাম যে দোস্ত এই কাহিনী করতাম, এখন তো আমার মাথা নষ্ট, তাই আমি এটা কেমনি করি। পরে বলতেছে যে আমি ময়মনসিং নিয়ে যাবো তোকে, আমাদের বাড়ি থেকে ময়মনসিং 30 কিলোমিটার সদর। পরে আমাকে ময়মনসিং পতিতালয়ে নিয়ে আসে ফার্স্ট টাইম। তো এখানে আসলেই কালারে দইরা ফেলে মেয়েরা, কালার মানে শার্টের কলার, শর্টার কলারে দইরা ফেলে। এই আসতে আমি ফার্স্ট টাইম খুব ভয় পাইতেছি, ওর হাতে ধরছি, ও আবার ঠেলা মারে, এই সর, বকা জোকা পারে। তাই নিচে নেওয়ার পরে ওর পরিচিত একটা মেয়ে আছে, রূপা নাম, পতিতালয়ের ভিতরে, ওইখানে আমাকে পাঠাইলে আমি কাজ করি, টাকা পয়সা ও দিছে। আমার দোকান তো আমি নেই টাকা, মানে আব্বার অজান্তে টাকা নেই, মানে চুরি করা শুরু করলেন। হ্যাঁ, তখনকে আমি কোনো নেশাবানি করি না, জাস্ট হালকা সিগারেট খাই, মানে পছন্দও করি না, মানে বাসার সবাই জানে ভালো ছেলে। কোন ক্লাসে পড়ে ওই সময়টাতে? ক্লাস 7-এ? ক্লাস 6-এ। ক্লাস 6-এ থাকা অবস্থায়? 6-এ থাকা অবস্থায়। পরে এমনি আস্তে আস্তে মাঝে মাঝে পতিতালয়ে যাই, ওই মেয়ের বাড়ি তো যাই, মানে খুব সেবে বন্ধে দা ঘুরা যাই। পরে ডাক চেঞ্জ করলাম, মেয়েরে চিঠির মাধ্যমে দিলাম, ওই আমার ওই মেয়ের বোন আর কি, শালিকাই লিখতাম যে শালিকায় দিকে আসো, যে এটা নিয়ে তোমার বোনকে দিও। তো এখন লেখা টেকে দিছি যে কেমনে কি। পরে আর কি ভয়েস চেঞ্জ করলাম, তারা বাসার কর্নারে গিয়ে হেরা কুহুনা দিয়া বাঁশি বাজাইত, 2-3টা বাঁশি মারার পরে মেয়ে আসতো তার বোনকে নিয়ে, ওই আগের সিস্টেমে। পরে দিঘির কাছারে আমরা এই কাজটা করি, খারাপ কাজটা করি। তারপরেও করতেন এটা? ওই মেয়েটাই কাজ করতো? হ্যাঁ। ওই মেয়েটাকে শাসন করেনি ওর পরিবার? ওইটা জানি না, কিন্তু আমার জিজ্ঞেস করেননি আপনি? আমি জিজ্ঞেস করছি, বলছে ঠেলা টোলা দিছে, ওর আব্বা মায়ের দিতে চাইছিল, তো বড় মেয়ে মায়ের দেয় নাই, তার আম্মা তো জানেই, তার আম্মাও মনে হয় এই ধরনের আর কি। আমার যতটুকু আইডিয়া হইলো, তার আব্বা যখন বাসাত নাই থাকে তখন হ্যাঁ চাচা নামের এক লোক আসতো, ওর চাচার সাথে ওর আম্মার মনে হয় অবৈধ সম্পর্ক ছিল। হেরাম্মা ওর চাচারে নিয়ে ওই রুমে আলাপ করতো, আমরা এই রুমে অনেক কিছুই করতাম, কিন্তু আমার শালি জানতো, ওর সামনেই আমরা খারাপ কাজটা করতাম। তখন বলতেছে যে এই ঠিক আছে আমি বুঝবো, তার আব্বারে তার আম্মা থেতাবাড়ি দিল যে তুমি ওইসব আমি দেখতেছি, এটা বলছে আর কি, যে আম্মা সামলাইছে, আম্মা কিছু বলে না। তখন আমরা এই কাজটা করি। পরে তার ভাই আছে একটা মামাতো ভাই, ওইটা আমার বড় ভাইয়ের বন্ধু, তার সাথে রাজনীতি করে। পরে ও দেখে ফেলছে, লাইট মারছে, দেখে আমরা ওই দিন আবার চেহারা দেখে ভাই কিছু বলে নাই, যে সাইদ তুমি তাড়াতাড়ি এদিকে আসো, মেয়েটা দৌড় মেরে গেছে। গেছি, জি ভাই তুমি আমাকে চিনো? হ্যাঁ ভাই চিনি, তোমার বড় ভাই সাথে ছোট থেকে একসাথে বড় হয়েছি, এই ব্যাপারটা যদি তোমার ভাইয়ের কানে যা কি হইব তুমি জানো? আমি হাতে পায়ে ধরে ফেললাম যে ভাইয়া দেখো ভুল হয়ে গেছে, এই সেই জীবনের ফার্স্ট টাইম, যা আর করবো না। মেয়েটারে চিনো? চিনি, আপনার বোন, ফুফাতো বোন, মামাতো ফুফাতো ভাই ওরা। আচ্ছা তোমার মাপ আছে কি, তুমি করবা এই কাজটা, আমি মেনে নিলাম, কিন্তু আমি তোমাকে বাঁচাই দেবো একটা শর্তে। কি? মেয়েটাকে আমাকে কথা হলে আমি বলে দেবো তোর ভাইকে, আর তোকে আটকাইলাম আমি, তোর ভাই আইসা নিয়ে যাবে, তোর ভাই নেতা হোক আর যাই হোক, আমার তো বন্ধু, সে আমার কথা মানতে হবে। পরে আমি কিছু আমি ভয় পেয়ে গেছি, ভাই আচ্ছা ঠিক আছে কালকে। পরে ও আমাকে শিখাই দিল যে তোরা এই কাজটা করবে, আমি সরাসরি গিয়া দেখবো, পরে তোরে ধরবাম, মেয়েরও ধরবাম, হেরা বিচার করবাম। পরে তুই আপনি বাইরে যান, আমি আসতেছি। হেরা বাসারে না একটা নতুন বিল্ডিং তুলছে, গেট করে না আর কি, রুম করা হয়েছে। পরে আমি গেলাম মেয়ের নিয়ে, রাত্রের বাজে 11:30, তার আব্বু আম্মু ঘুমাইছে, সবাই ঘুমাইছে। মেয়ের নিয়ে ওই রুমে ঢুকছি। এর আগে ওই ভাইয়ের সাথে কথা হয়েছে, ওই ভাই আমার বাসাতে ডেকে নিছে, আমি যাইতে চাইছিলাম না ওই দিনকা, আমি ভয় পাইতেছিলাম। পরে নিয়ে গেছে যে যাও ডাইকে নিয়ে, ওই নাইবা আমি ওইখানে আছি।
আমার তো মনে মনে ভয় আছেই, তারপরেও আমি নির্ভয়ে সাহস দেখায় আস্তে আস্তে ওই কাজটা করবাম। এইটা আমি হ্যাঁ আইলো একটা লাড়ি নিয়ে, যে তোর প্রায় আমি এইখানে দেখি ওইখানে দেখি, আজকে আমি পাইছি তোর। পরে আমি ভাইয়া ভাইয়া ভুল হয়েছে, তুমি যাও বাইরে, একটা কথা কইতেছি। না তুই এদিকে আয়। পরে আমার দেড় বাইরে নিয়ে এলো, এখন তুই বলবি মেয়েরে। আগেই তো শিখাই দিছে। পরে মেয়েরে বললাম যেতে হো, ভাই তো ধরবো, তোমার আব্বা আম্মারেও ডাক দিবো, আমার আব্বা আম্মারেও, ভাইয়ার বন্ধু তুমি জানো, তোমারই ভাই, দেখো এটা ভালো হইবো না হলে কইতাছে তুমি ওর সাথে এই কাজটা করতা। পরে মেয়েটা খুব কান্দাছে যে আমার বড় ভাই, আমি কি কইরা এটা করি, কান্না করতেছে, আমার হাতে ধরে ধরতে। পরে আমি তাকে আশ্বাস দিলাম যে আমি তোমাকে বিয়ে করবো, আমার যদি সমস্যা না হয় তাহলে তোমার সমস্যা হবে না, মান সম্মান হারাইবা না এটা করবা। পরে মেয়েরে বুঝাই টুজাই প্রায় আধা ঘন্টা পরে মেয়ে রাজি হইল। তা আমি আর একটু মেয়ে পাশের রুমে দাঁড়ায় রয়েছি, দরকার নাই তো ওরা কাজটা করলো, গেল এসে মেয়েরও বাড়ি পাঠাই দিলাম। মেয়ে কাঁদছে খুব আমার দইরা। তখন থেকে মেয়েটার প্রতি আমার একটু ঘৃণা লাগতেছে যে এইখানে আরেকজন গেল, এই সেই আস্তে আস্তে ঘৃণা লাগতেছে, কাজ করতেছি। এর প্রায় 7-8 দিন পরে মেয়ের ভাই আবার ফোন, ভাবি আইছে ঢাকা থেকে যে ওকে নিয়ে দেন। পরে আবার তারা ডাকে নিয়ে ডাইরেক্ট আর হাওয়াই নাই, এই সে এমনি করে প্রায় 6 মাস আমি ক্লাস 7 উঠে পড়লাম। ওই ভাইয়া আমার এই ভর্তির সময় আমার ভাইয়া স্কুলে, আমার আব্বু যায় নাই, আমার ভাইয়া নিয়ে ভর্তি করে দিচ্ছে। তো মোটর সাইকেল আছে, তো মোটর সাইকেলে আমি বেশি মাঝখানে, ওই বন্ধুটা ভাইয়া আমার পিছনে গেলে স্কুলে ভর্তি টর্তি করার পরে, তো স্কুলের পিছনে আমার ডাইকা নিয়ে ওই বলতেছে যে এখন তো ভর্তি হইছস, দেখ কেন ভালো মেয়েটে ফেলে তুই পড়াইবি, পরে আমরা ওইভাবে কাজটা করবো। পরে আমি তাকে একেবারে খুব বেশি ভাবে গালাগাল দিলাম। পরে ও খুব রাগ করলো, রাগ করে আমার একটা থাপ্পড় মারছে, ভাইয়ার সাথে সবকিছু কয়ে দিছে। পরে ভাইয়া জিজ্ঞেস মেয়েটা কই, যে হ্যাঁ তো গেছে রাখা, এই সেই। ভাইয়া খুব রাগ আমার প্রতি, বাসায় ভাবির সাথে বলছে। পরে ভাবি কইছে যে আমি জানতাম এই সেই, মেয়েটা ভালো, ফ্যামিলিও ভালো। পরে ভাবি জিজ্ঞেস আমার যে তুমি কাউকে বিয়ে করবা, তাহলে তোমার বাইরে কয়ে আমরা ভাও করি। পরে আমি কইছি ভাবি এই কাজটা হয়েছে, ওই রাসেল ভাই এই কাজটা করছে। কি কও? ভাবির মাথায় হাত যে কেমনে, এমনি এমনি। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এটা তোমার ভাইয়ের সাথে আমি বলবো। পরে ভাবি কেমনে কেমনে ভাইয়ের সাথে কইছে, করার পরে ভাইয়ের সাথে আর একটু শত্রুতা তৈরি হয়ে গেছে। এর বন্ধু হইতারে, কিন্তু ভাইয়ের সামনে, মানে আমাদের বাড়ি বাস স্ট্যান্ড, তার বাড়ি একটু গ্রামে, কিছুই করার নাই। তা ভাইয়া ওকে মার দিল, প্রচন্ড পিটনা দিল, রোল দিয়া বাই দিয়ে একেবারে ফাটাইছে। ওর সাথে শত্রুতা মিল, তাই সে আবার গিয়া ভাইয়ার যে চেয়ারম্যান আর কি নেতা আছে, ভাইয়ার নেতা, ওর সাথে গিয়া বিচার দিল। বিচার দেওয়ার পরে ওই নেতা আমাকে ডাকছে, নেতার নাম হইতে হাবিব নেতা। ডাকার পরে এইসব আব্বা আম্মা কেউ জানে না, ভাইয়া আর আমি। ভাইয়ার মুখের ফেন তাকাই না আমি, শর্মে। পরে ডাকছে, ডাকলে ওই নেই হাবিব নেতার সামনে আমি ধাম করে গিয়ে লাথি মারলাম ওই রাসেল ভাইয়ারে। তুই পিছন নিয়ে আইসো সবার, না তুই কি কামড়া করতে যাচ্ছিস আজকে আমার জন্য, তোরই বোনের জীবন নষ্ট এবং কি আমার জীবনটা নষ্ট হইতে যাচ্ছে। পরে ও একেবারে অপমান হওয়ার পরে, আর হাবিব নেতা যত বড় নেতা হোক, আমাদের বাসার সাথেই পার্টি অফিস, ওইখানে ভাও নাই দেখতেছে। আর যদি এটা আব্বার কানে যা, তাহলে ওর মতন নেতারে আব্বা পাড়াই ফুটাই হল। আব্বা খুব সুদা মানুষ, খুব বদমেজাজি, আবার কোনো চান্স নেই। তখন নেতা বলতে চাচ্ছে এটা আমি দেখতেছি, বাদ দেও, পরে বুঝতে। এই রাসেল ভাই খুব ক্ষিপ্পা রয়েছে আমার পায়ে। পরে 2-3টা পোলাপন নিয়ে আমার স্কুলের পিছায় আচ্ছা মতন পিটাইছে। মারার পরে আমি খুব জিদ করলাম, ও খুব পাটফারান্তি করলো। এর মধ্যে ভাই ঢাকা কি কাজে আইছে, এখানে 3 মাস থাকতে হবে তার, এমপি সাহেবের লগে আসছে। তাই আমি একা, আমাকে একবার মারছে, আব্বারে বলি নাই। পরে আরেকদিন মারছে। পরে আমি মনে মনে জিত নিলাম যে ওর সে বড় হইতে হবে আমার। কারছে ওই ভাইয়ার বন্ধুর চাই, ও যখন নেতা, ওর চেয়ে বড় হইতে হইব। মানে ওই রকম নেতা না, এর কোনো পোস্ট নাই, কিন্তু পাওয়ারশালী, মানে আমার ভাইয়ার চেয়ে বেশি পাওয়ারশালী না, কিন্তু ওরও পাওয়ার কম না আর কি। তো তখন কাজ, এত ছোট মানুষ, এত কিছু তো রাজনীতি বুঝি না। তখন আমি এইসব চিন্তাধারা ছাইড়ে দিয়ে আমি বললাম রাজনীতি করুন। ক্লাস 7 থাকতে তখন আব্বার দোকানে বই, আস্তে আস্তে আড্ডা জমাই, বন্ধু বান্ধব, এই মনে করেন আমার একটা বন্ধু আছে ডাক বাংলার, কন্টিনিউ গাঁজা খা, এমনি এমনি আস্তে আস্তে নিশাখুর, ভালো খারাপ বন্ধু বান্ধবের সাথে জড়াই গেলাম। ভিতরে আমাদের দোকানের ভিতরে আড্ডার স্থান বানাইলাম, বন্ধু বান্ধব নিয়ে এখানে আড্ডা দেই। আস্তে 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 এমনি করে দিন যাইতেছে। হঠাৎ করে আব্বা কেমনে কেমনে বুঝা আমাকে ময়মনসিং পাঠাই দিল সদরে, আমার এক মামার এখানে, যে ওইখানে গিয়া তুমি লেখাপড়া করো। এখানে আইনা আবার 7 ভর্তি করলো।
ওই দিকটা কিন্তু 7-এর লাস্টের পর্যায়ে পরীক্ষা সামনে নিয়ে আইছে যে এরকম সমস্যা ছেলেটা নষ্ট হয়ে দিব তাই পাঠাই দিই। ময়মনসিংহ আসে আমি নিঃস্বাধীন হয়ে গেলাম, মানে আমার কোনো উর্পে সাথী নাই তো, গার্জিয়ান নাই। মামার এখানে থাই, মামা চাকরি করে, তা আমি স্কুলে যাই, আস্তে আস্তে বন্ধু বান্ধব জোগাড় হয়, হারারে নিয়ে সবসময় পতিতালয়ে আড্ডা মারি, ওই কাজগুলো আমার মেমোরিতে খেলে যে আমি ওইটা। আবার ময়মনসিংহ সদরের টাকা ওলার বন্ধু আমার বাপেরও আছে, কিন্তু আমি তো ওই রকম ভাবে নেই নাই। তাই বাড়ির থেকে আম্মারে বলি প্রাইভেটের জন্য টাকা দাও, এই কিনবাম সেই কিনবাম কইয়া টাকা নেই, টাকা নিয়ে ওইখানে আড্ডা মারি, আস্তে আস্তে কন্টিনিউ চুরট খাওয়া ধরলাম। বন্ধু বান্ধব মনে করেন এই সেই, পরে টাকা না থাকে বলা মাথা নষ্ট, বাসাতে টাকা দেয় না, তখন বন্ধু বান্ধবের লোকে রেল স্টেশন যাই। আমি আমার অপরাধ জীবন শুরু হচ্ছে, রেল স্টেশন যাই ফার্স্ট টাইম, বসে থাকি, দেখি আমরা ঢাকা থেকে লোক যা, এই যা সেই যা। তখন আপনি ক্লাস 7-এই পড়েন? ক্লাস 7। ও একটা কথা রাখে হাসছি, নেক্সট ফুলপুর থাকা অবস্থায় ওই কাজগুলা করার পরে আমাদের বাস স্ট্যান্ডে কিছু কিছু মহিলা আছে অসামাজিক কাজ করে। তো এইরকম শীতের দিন আইলে আমাদের ডাক বাংলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করি আমরা বন্ধু। ওই যে ডাক বাংলার বন্ধু কইলাম গাজা খা, ওরা বাসার সামনেই ফিল্ড বানায়, ওইখানে আমরা খেলাই। তা আমি তো ওই যে আমার আরেক বন্ধু যে আমাকে পতিতালয়ে নিয়ে গেছি, ও জানে যে আমি এসব পছন্দ করি। তখন আমরা ব্যাডমিন্টন খেলাই এদিক দিয়া, মানে ডাক বাংলা তো ফাঁকা নদীর পার, তখন এদিক দা সন্ধ্যার পরে 8-9 বাজলেই বাস স্ট্যান্ড থেকে খারাপ মেয়েরা ছেলেদেরকে নিয়ে ওই অসামাজিক কাজ করে। ওই গাঁজাখুর বন্ধু দেহে ফলো করে, দেহে আমাদের টাকা না থাকলেই এই যে কক কিনতে হয় 300-350 টাকা খেলার জন্য, যে চল আমরা স্কাইডারে অ্যাটাক করব, মানে ওই যে অপরাধ ওইখান থেকে আর কি শুরু হয়। পরে ওইখানে যাই, যাহেরা যখন তারা অসামাজিক কাজ করে আমরা তো 4-5-7 একসাথে থাকতাম, হুজুকে গিয়ে এমনি দৌড়ালতাম, দৌড়ালে মেয়েটা হয়তো দৌড় দিত বা মেয়েটার চর থাপ্পড় দিতাম, পরে ছেলেটার কাছ থেকে মোবাইল টাকা এটা রেখে দিতাম। এমনি এমনি প্রায় 8-10 দিন এরকম করছি। পরে আরেকদিন 8-10 দিনের পরে একটা ভালো মেয়ে পেয়েছি, মোটামুটি চেহারা ছবি ভালো, তা আমার ইচ্ছা হয়ে গেল। পরে আর কি আমার বন্ধুরা কইলাম যে চল আজকে দান্দা করবো না, আজকে এটার সাথে ওই কাজটা করি। তখন এই মেয়েটারে ডাইরেক্ট বললাম যে তোমাকে মাফ করে দিব, ধরার পরে আর কি মেয়েটা বলতেছে ও বাবা পুলিশ, পরে আমরা বলছি পুলিশ না। পরে মেয়েটারে আমরা ওই কাজটা করি, মেয়েটার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। পরে মেয়েটা আমরা প্রপোজ করলো যে শোনো, আমার যেহেতু ব্যবসায়ীটা, আমার এই যে মাইর দিলে লাভ নাই, আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করো। কি কন্ট্যাক্ট? যে বাস স্ট্যান্ড থেকে মক্কেল নিয়ে আসবো। মক্কেল মানে যে ওদেরকে এই ছেলে পটায় নিয়ে আসবো, যদি ভালো টাকা উল্লা পাই তাহলে আমি মাথা খাত যাবো। তোমরা যেন খেলো ইন্দা যাইম, আমি আগে যাইম, ছেলে পিস যাইবো, তাই মাথা খাত যাবো। ভালো টাকা, ভালো মোবাইল হইলে। আর যদি ওই রকম পার্টি না হয় তাহলে আর জ্বলবো, তাইলে তোমরা যাইবা না, যা দাম দেব আমারই, তার 50% তোমরা দিয়াম যদি বিশ্বাস রাখো। তো এইসব খারাপ মেয়েরা কিন্তু 5 টাকা কামাইলে 2.5 টাকা দিয়ে ফেলা, এটা বললে লাভ নাই, তারা এটা বিশ্বাসঘাতকতা করে না। তাহলে এমনি করে প্রায় 15-20 দিন মোটামুটি ভালো টাকা পয়সা বানাইছে। তা আমার বন্ধু 2টা অনেক প্রতাপশালী, আমাদের চেয়েও এমপি নাতিন তখনকার আর কি, নাম রামি, বলতেছে যে আজকে মদ আনাবো আর ফ্যান্সি ডিল। আমি গেছি দোস্ত ফ্যান্সি ডিল কি? কয় এমন বোতলের দাম, আমরা আবার হালুয়াঘাট বর্ডার দিয়ে আসে মাল, এটির দাম কম, 400-450 টাকা হইলে 1 নাম্বার জিনিসটা পাওয়া যায়। পরে বলতেছে যে এটার দাম কম, 1 নাম্বার জিনিস পাওয়া যায়, চল ওইটা নেই। আমি বলছি আচ্ছা তুই আমাকে দেখাস। পরে আমরা মদ একটু খাইলেই ধরে, মানে আস্তে 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 অনেকটা খাইলাম, প্রায় মাথা অচেতন। এমনি করে ওই টাকা দিয়ে ওই যে মেয়েদেরকে, ছেলেদেরকে আটকায় রাখতাম মেয়েদের কাছ থেকে, এই টাকা দিয়া আমরা এই কাজ করছি। পরে আর কি আব্বা ওই সব যে ছেলে নষ্ট হয়ে যাইতেছে যাই না, পরে আমাকে ময়মনসিংহ পাঠাইছি, এই কথাটা আমি রেখে গেছিলাম আর কি। পরে ময়মনসিংহ যাওয়ার পরে ওই বন্ধুরা সাথে রেল স্টেশনে বসে থাকি, সন্ধ্যার পরে আর কি ভালো যদি মেয়ে ছেলে শুদ্ধা পাই তাহলে আগে একজন যাই, একজন গিয়ে ডুসা মারি, আমি যাই যাহারা ডুসা মারি, এই বাজাই দিস কে এসে তোর বাড়ি কই, এটা কইতেই 2-3টা আসা পরে আইসা হেরা বলে এই কিসে, এই আমার বাজাই দিছে, এই বাড়ি কই, এইটা কই কালারও দইরা হয় নাই। তারপর মেয়ের ব্যাগ লুয়া টানাটানি, মানে পুলিশ দাঁড়ায় থাকতো, কোনো কিছুই বলতো না। আচ্ছা, পুলিশের উপরে আমরা কিছু দিতাম, মানে ওইটি আমার ময়মনসিংহ এর বন্ধু বান্ধবী আগের থেকে অভ্যস্ত, আমি আর কি নতুন। তখন এইসব করি ময়মনসিংহ সদরে
আচ্ছা তখন এমনি করে 7 থেকে 8 উঠলাম ময়মনসিংহে। আচ্ছা এই কাজগুলা করতেছি, তাই ওইখানে উপবিদ্যালয়ের ভিতরে আড্ডা, আমাদের রেল স্টেশন আড্ডা, এই আড্ডা এই আড্ডা। তো একদিন ময়মনসিংহ সদরের এক বড় নেতার বাইস্তার সাথে আমরা এই খারাপ আচরণটা করার পরে তার মোবাইল টোবাইল নেই গা, টাকা টুকা নেই গা। নেওয়ার পরে সন্ধ্যা 8টায় করছি কাজটা, রাত্রে 9টার সময় জি 4-5 মোটরসাইকেল নিয়ে আইসা আমরা 7 জন রে ধরলো, ধরে নিয়ে রুমে খুব পিটানি দিল, কার বাড়ি কই কি। পরে আমরা বলছি যে এর বাসাতে যাবেন না, আমরা সবকিছু দিয়ে দিয়াম, তোমাদের লিডারকে এই কে পিটা দিচ্ছে আপনাদেরকে পিটানি দিচ্ছে? ওই যে ওই নেতা নিয়ে আহেরা, ওই যে Okay. বাইস্তার যার কামটা করছি তার চাচারে যা সব বইলা দিচ্ছে যে অমুক কান্তে আমার জিনিসটা নিছে। ওকে পরে পিঠানি দেওয়ার পরে তোরা লিডারকে, পরে আমরা কইছি আমরা কোনো লিডার না, আমরা এই টেহা নিয়ে এই পতিতালয়ে আড্ডা মারি, মদ টট খাই। তখন কইছে আচ্ছা হ্যার জিনিসটা কর। পরে আমরা বলছি যে পতিতালয়ের ভিতরে অমুক দোকানদারের কাছে বেচছি। জি তো ও আবার ওদেরকে ওইখানে রেখে আমাকে হুন্ডারে বসায় পতিতালয়ে নিয়ে আইলো। পরে ওইটার নাম আছে কাল্লু মামা। এই কাল্লু মামা বিকালে যে মোবাইলটা দিছিস এই মোবাইলটা দাও। কেন? পরে ওই নেতা আর কি বাচ্চা দিবার কিছু দে, গুলি করে মারালাম, চিনস আমি অমুক। ও স্যার স্যার নেন দিল। পরে ওই নেতা বলতেছে যে তোরা তো আসলে কোনো খুঁটি নাই, যাই হোক বালা কিছু করছস, তোরা আমার কাজ করবে, তোরা অনেক টাকা দিয়ে। ওকে এমনি আস্তে আস্তে পরিচয় নিল আমার। পরে আমি সত্যই বললাম আমার পরিচয়, যে আমি অমুক, আবার আমার বড় ভাইয়ের পরিচিত। জি কি বলো তুমি অমুকের ছোট ভাই? ও তো আমাদের একজন ভালো কর্মী। এটা কি ময়মনসিংহে যাওয়ার পরের অবস্থা? হ্যাঁ, ময়মনসিংহ যাওয়ার পরের অবস্থা, ময়মনসিংহ সদরের কাহিনী। পরে বলতেছে কি কও তুমি অমুকের ভাই? পরে ভাইয়ারে ফোন দিল যে অমুক তোমার ভাই? হ্যাঁ। তুমি কই? আমি তো নেতার সাথে ঢাকা আসছি। কে ভাই কোনো সমস্যা? না, ওর সাথে পরিচয় হয়েছে তো, আচ্ছা ঠিক আছে। এরকম ভাইয়ের কাছ থেকে আর কি জানলো যে সত্য কিনা আমার ভাই যে সে। জানার পরে ওরা বলতেছে তোমরা এই 7 জন, একজনের নাম অজয়, একজনের নাম প্রকাশ, মানে 3 জন হিন্দু, আমাকে নিয়ে 4 জন মুসলমান, জি একজন ফারুক, একজন খলিল, একজন টুটুল, এমনি করে আমরা 7 জন আর কি এই কাজটা করতাম। স্কুলেও যাইতাম, 7 জনই আবার স্কুলেও পড়তাম। ওকে পরে বলতেছে যে তোমরা আমার ওই কাজ করবা। হ্যাঁ, আবার রাজনৈতিক নেতা তার লাগে লোকজন, তোমরা কই কই থাকো সবকিছু ডিটেলস সে জানলো। কিন্তু সেই কিন্তু আমরা মারছে আগে, ওই যে তার বাইস্তার ফোনের জন্য। আচ্ছা বলতেছে আমার ওই কাজ করবা? হ্যাঁ করবো। কি কাজ? ওইটা সময়ই বলবো না, তোমরা এই তো থাকো, আমার সাথে দেখা করবা কালকে বিকাল 4টায়। ওকে এই জন্য তোমাদেরকে 5000 টাকা দিলাম আমি, তোমরা খরচ করো। এটা কে বলছে আপনাকে? ওই নেতা। ওই নেতা, যে নেতা আপনাদের ধরে পিটালো? হ্যাঁ। ওকে ওই নেতার নাম হইতেছে মাহবুব। এটা ময়মনসিংহের ঘটনা? হ্যাঁ, ময়মনসিংহ। ওকে পরে আমরা 5000 টাকা দিল, আমরা 7 জন ধরেই গেলাম ডাইরেক্ট পতিতালয়ে যায়া ওই মামারে 2000 টাকা দিয়ে দিলাম। ওই যে সেট যে বিক্রি করছিলাম 2000 টাকা, জি পরে তো সেট নিয়ে আইছে, 2000 টাকা দিলাম, আর 3000 টাকা দিয়ে আমরা এই মেয়েদের সাথে থাকলাম, খাওয়া দাওয়া করে হাইটুইয়া। পরের দিন 4টার সময় গেলাম, আমাকে বলল যে তুমি তো অমুকের ভাই, তোমার সাথে যে আমার সম্পর্ক এটা তোমার ভাইয়ের সাথে কখনোই বলা যাবে না, আমি কাউকে বলবো না। পরে বলছে যে তোমরা 7 জনের 4 জন এক ভাগ হইবা, তোমরা 3 জন এক ভাগ হইবা। আচ্ছা পরে আমাকে ওই অজয়কে আর এই ফারুককে আর আমাকে এক সাইড, আর ওরা 4 জনের এক সাইড। আমাদেরকে টাকা দিল 1 লাখ ক্যাশ। ওই 2 জনের মানে আমার হাতে দিল, মানে আমাকে যেমন বস, 7 জনের বস বানাইলো, আমাকে 1 লাখ টাকা। কি কাজের জন্য দিচ্ছে তখনও কি জানেন আপনি? না, তখন জানেন না। জানি না। আচ্ছা পরে 1 লাখ টাকা দিল, তখন কিন্তু 7-এই পড়ি, আচ্ছা লাস্টের টাইম। পরে ওই কাজে জড়া গেছি, মনে করেন গেছি, 1 লাখ টাকা দিল। দেওয়ার পরে বলতেছে এই টাকাটা নিয়ে তুমি অমুক জায়গায় যাইবা, সমুগঞ্জ অমুক জায়গায়, কই কিশোরগঞ্জ রোডে যাইয়া এই অমুক গাছের বড় কাঠের গাছ আছে একটা, এখানে দাঁড়ায় থাকবা। 2 জন ছেলে আসবে 2টা হুন্ডা নিয়ে, একজনের পরানো থাকবে লাল জ্যাকেট, একজন থাকবে কালো জ্যাকেট, দুটোটাই লাল হেলমেট। ওকে হ্যাঁ, আসলে তোমরা 3 জন উঠবা 2 জনের গাড়ি। তুমি আমারে বলছে যে তুমি একলা উঠবা লাল জ্যাকেটের ডাক একা, আর ওরা 2 জন কালো ডাল লগে যাইবা। জি পরে গেলাম, যাওয়ার পরে অনেকটা ভিতরে গিয়া 1 কিলোমিটার ভিতরে গিয়া এই নদীর সাইড দিয়া বাগানের গিয়া এটা দেখলাম মাটি খুঁড়া ভিতরতে এতগুলা ইয়াবা বের করলো। আমি চিনি কিন্তু খাই নাই, কখনোই খাই নাই, এখনো খাই নাই। ওকে পরে এবা ভাই করলো,
আমি বললাম এটি কি, মানে না জানার বাং ধরলাম। আমার বন্ধু রাখা আমি দেখি, পরে কয়ডি কি তোমার জানো লাগতো না, তুমি গিয়া বাইরে দিবা। আচ্ছা, আমার জানো লাগতো না মানে তুমি আমার চিনো আমি কে, আমি ফাফুল দিলাম। কয় বেটা কথা কমায় এডি হইলো এবা। আচ্ছা 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 ঠিক আছে। পরে এডি দিল, দিয়া করলো যে পকেটে রাখ, যাবি গা। তো সেই চারটারে নিয়ে হেরা কি কাজে রেখে গেছে সেটা আমি আবার জানি না, হেরা অন্য লাইনে গেছে গা। পরে দিয়ে আমাদেরকে যেখান থেকে নিছে এখানে নামাই দিল। এডি আবার একেবারে সেবে মানে বলে দিছে যে এইবা। আচ্ছা, এডি সেবে ওই ভাইয়ের বাসায় নিলাম, ওই নেতার বাসায়। ওকে, নেতা বইলো আমাদেরকে নিয়ে বইসা ও বানায়া এই টাকা পাইপ বানাইছে, টাকা দিয়া এমনি এমনে এই পয়সা নিছে একটা মুখে যে এমনি এমনি খা, তোরাও খাবি, যা খরচ হয় আমি দেখ। পরে আমি কিছু বাইরে এটা তো আমি খাইতাম না, খা বেটা। পরে আমার লগের দুইটারে এই অজয় রে আর ফারুক রে বইলো, বয়া হেরা আবার আগে কিন্তু খা। হেরা ওই ভাইয়ের সাথে খাইতেছে, অজয় আবার কইলো বেটা মজাটা বুঝলে না, একদিন খাই দেখ ভালো না লাগলে। তা আমিও বইসা খাইলাম। দুইটা খাওয়ার পরে দেখি আমার কেমন লাগতেছে, পরে খাইলাম। খাওয়ার পরে বলতেছে যে কেমন লাগে, ভালো না। পরে ওয়াশরুমে গিয়া একেবারে খুব কেমন লাগতেছে। পরে আমি বললাম ভাইয়া আমি চলে যাবো। যাইতে হবে না, তোরা মানে ওর বাসা অনেক বড়, তার ফ্যামিলি এখানে থাকে না। বাসা ময়মনসিং শহরে 2-3টা বাসা, আরো অনেক ফুলাফান কাজ করে, অনেক ফুলাফান কাজ করে, তোর সাথে পরিচয় করাই দেন, সবার বস বানায় তোরে আমার কইতেছে। পরে বাসা কইলো ওই রুমে গিয়া শুয়ে থাক। তো এই যে শুয়ে থাকি আমার ঘুম আসে না, আর কত জাতির চিন্তা আসে, এই আসে সেই আসে। এই ট্রাকটা নেওয়ার পরে হ্যাঁ অনেক রকম চিন্তা আসে, মানে ভালো চিন্তা আসে, খারাপ চিন্তা আসে। মানে ওই দিন সারা রাত্র আমি ঘুমাইতে পারি নাই। জি, পরের দিন 12টার সময় আমার হালকা হালকা ঘুম লাগতেছে। পরে আমাকে ওই ভাই বললো নেতা ভাত টাত খাইলাম, ওর বাসাতেই একটা মেয়ে আছে, কাজের মেয়ে, বড় মোটামুটি। পরে ভাত টাত খাইলাম টেবিলে বসে সবাই একসাথে। খাওয়া দাওয়ার পরে বলতেছে যে ইসে এক কাজ করো, কি তুমি আরো 2টা খায়া লাও, তাহলে তোমার আজকেও ঘুমা দিত। না ভাই আমি আর খাবো না, এই সেই। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি না খাইলে তোমার জোর করবো না, কিন্তু আজকে তো বিকালে একটা কাজে যাইতে হইব, তো তুমি এখন ঘুমাইলে তো অনেক কষ্ট হবো, একটা নাও। পরে আমি আচ্ছা খাই ফেলাই কাজ করি। তা আবার ও বলছে, আগেও বলছে আর কি, কথাটা রেখে আসছিলাম, বলছে যে তোমরা এর বিনিময়ে অনেক টাকা দিব, তোমাদের ময়মনসিং শহরে যে কোনো সমস্যা, পুলিশ প্রোডাকশন, রাজনৈতিক প্রোডাকশন, টাকা পয়সা সবকিছু আমি দেবো। তার আবার বিরাট ক্ষমতা। পরে এমনি এমনি একটা নিলাম বড়ি, আমার বন্ধু ধরলো, মানে আমি পাইপ টাইপ তো বানাতে পারি না, আমার বন্ধু দইয়া দিয়ে খাওয়াইলো। বিকাল্লা বেলা আবার আরেক জায়গাতে আনাইলো। পরে রাত্রে 8টা 8:30 বাজে বেলা ডাইকা নিল আমরা আবার বাইরের থেকে, অন্য রুমে আসলাম। ওইটায় ডাইকা নিয়ে 7 জনের 7টা মোবাইল ফোন দিল। দেওয়ার পরে সিম দিছে, কই নাম্বারটা আমার আছে, আমার কাছে আছে, তোমরা সবার নাম্বার সেভ করা, আমার নাম্বারও তোমার সেভ করা আছে, এই ফোন দিয়া বাইরে কোথাও কথা হইবা না। আচ্ছা ঠিক আছে। আমরা ফোনের দরকার পড়ে না, ওই যে বাসায় যাই মাঝে মাঝে আব্বা আম্মার সাথে কথা বলি, আব্বা আম্মা তো মনে করতেছে এইরকমই, মামাও তো মনে করতেছে ওই রকমই, মেসেজ হয়তো তাহে। পরে আমরা এই কাজগুলা করতেছি। পরে আর কি আমাদেরকে এই যে ফোন টুন দিয়া রাত্রে 10টা 10:30 বাজে বেলা পাঠাইলো, অ্যাভা দিছে কতটি দিয়া যে রেল স্টেশন যাবা, তোমরা জানতে আমার বাইস্তার লগে ইয়াডা করছিলা, হেই ন দেখবা লুকাইবো, এতগুলা টাকা দিব, জিনিসটি দিয়ে দিবা। আমরা ওই নিয়ে গিয়া, মানে আপনারা এবার টাকা নিয়ে আসবেন, ইয়ে দিবেন। হ্যাঁ ওকে। পরে সে সময় কি আপনি পড়াশোনা করছিলেন নাকি শুধু এগুলোর মধ্যে ইনভলভ ছিলেন? মানে ওই যে শেষের পর্যায়ে 7-এর পরে শেষ, শেষ বলতে আর কি স্কুলেও যায় না, ওই 15-20 দিন হয়ে যা, 15-20 দিনে একদিন যাই, মানে তেমন একটা পড়াশোনার প্রতি কোনো মনোযোগ একদম নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বলুন তারপর। পরে রেল স্টেশন গেলাম, যাই সেরা পকেট থেকে 2 বান্ডিল টাকা দিল, মনে হইলো 2 লাখ টাকা দিল। এবার অনেক পিস, এবার 2টা পলিটিন দেয় এরম টুবলা, আরো হয়তো হের কাছে আসিন আমরা যেগুলো আনছি এইসব দিলাম। মানে ওই যে 3 জন আমরা, আমার সহ 3 জন, ওই 2 জনের তো অলরেডি বসে আমি, সবকিছুই আমারে দা, আর ওই 4 জনের বসও আমি। ওই 4 জনে কি কুইক করে আমারে জানাইতে গেছে, আর আমি ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলবো, আর বলার দরকার নাই, এরম পাওয়ার দিছে। তখন এমনি এমনি করে তার সাথে থাকতেছি, টাকা পয়সা দিতেছে, মানে বাড়ির তো টাকা দিই না, সব টাকাই পতিতালয়ে দিই, মেয়েরারে 2 হাতে টাকা উড়াই, যা কিনুন লাগতেছে তাই। আমি মনে করেন মোটরসাইকেল কিনছি একটা ময়মনসিং শহরে, 7-এ থাকতেই না ধরলে আবার সারি দিছি, ধরেন এইটে প্রায় 6 মাস যাওয়ার পরে। পরে মোটরসাইকেল কিনছি একটা,
কিনা ওই 3 বন্ধু ঘুরান পারি, পার্কে যাই, ভার্সিটি যাই, মেডিকেলে যাই, মানে একবারে এরিয়া বড় করতেছি, ওকে, বন্ধু বান্ধব বাড়াইতেছি, টাকা উড়াই 2 হাতে, মানে টাকার তো কোনো মা বাপ নাই। জি 10,000, 15,000, 20,000 টাকা দেয়, তোমরা যা ইচ্ছা তা খরচ করো, সমস্যা নেই। পরে একদিন তার যেই বাইস্তার ওই যে ফোন নিছিলাম, জি ওই বাইস্তারে শহরের আরেক গ্রুপের ফুলাফান খুব মার দিছে। মার দিলে নেতা বলতেছে তুমি কই, যে ভাই আমরা তো মেডিকেল, ময়মনসিংহ মেডিকেলে আড্ডা দিতেছি, সিগারেট খাইতেছি। তখন আমি খাই মদ, তারা খাই বা পুরাপুরি সাথে জড়িত। জি পরে গেলাম, কি হয়েছে ভাই? অনেক কাজ করছো, আজকে একটা কাজ করতে হবে। কি? আমার বাইস্তারে মারছে তারা 8-9 জন পোলাফান, যদি মাইরা লাস মাইরা তাও পারস, বাসায় রাখতে পারস, কিন্তু পুঙ্গ বানায় লাল। তখন আমি কইছি এটা একটা কোনো কাজ হইলো। আচ্ছা ঠিক আছে। আমরা এই 3 বন্ধু আর হিন্দা 4 জন, 7 জন, আরো লোক দিল হয় 5 জন, 7-5 12 জন। ওকে, 12 জন মিললা প্রায় 30টা ইয়াবা খাইলাম। খায়া আমার মোটরসাইকেল তো আছেই, ভাই মোটরসাইকেল দিল, গেলাম। যাওয়ার পর আমরা দিছে 2টা ছুরি দিছে, 2টা মাত্র। যাই হোক, হাতে মারবা, ফ্যাস্ট দিবা, কিন্তু পেটে ঢুকাই দিও না। আচ্ছা, পরে একটা আমার কাছে দিছে, আর একটা ওই যে বাহিরের যে 5 জন দিছে, ওই 5 জনের একজনের কাছে দিছে। আমরা গেছি, যা দিই তারা 9 জন পুলাফান আর আমরা 12 জন, তাহলে খুব বেশি তফাৎ না। যা বলছি যে অমুক কে, লিটন কে, কেয়া? আমি বলছি আরে আমরা আসছি বেড়াইতে, তোমরা নয়। নেতা বলে লিটন এদিকে আয়ো। আমি কিছে? পরে আমি বললাম তুই রাশেদের মারছস? কোন রাশেদ? অমুক নেতার বাইসটা। কহ। তখন হেডি আয়া পড়ছে, আয়া পড়তেই ঝুমটার একটা মায়ের। তখন এরকম করতে করতে আমি সুরিল বাইকেরা ঢুকাই দিলাম পেটে। আমার মনে পেটে ঢুকিয়ে দিলেন? পেটে ঢুকাই দিচ্ছি। আমার ইচ্ছা ছিল না, কিন্তু সে আমাকে পাঞ্চ করছে। হ্যাঁ বলুন, তারপর? পরে ওরে ঢুকাই দেওয়ার পরে ওর এই বাম সাইডে মারছি তো অনেকটা দুঃখ। ও কি ছিল? অস্ত্রটা কি ছিল? ছুরি। কিসের ছুরি? ছুরি তো বিভিন্ন রকমের হয়। ছুরি আপনার এই যে আছে, এই উপরে দিয়া কাটা আছে, স্টিলের। ওকে ওকে, বুঝতে পেরেছি, আসারি উলা আবার বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন, তারপরে? পরে টান দেওয়ার লোকে আপনার মনে করেন রক্ত শিক্ষায়। ওইটাই কিন্তু আমার ফার্স্ট টাইম মানে এইভাবে মারা। ও আমাকে যখন বুকে আঘাত করছে তখন আমার খুব লাগছে, তখন উন্দয়া গেছি, উন্দয়া গিয়ে এই কমরতে বাইকের এই পাঁচ পরে ও চিৎকার মারছে, ও বাবারে। তখন ওটিরে ডাক দিলাম, ওই মাইরের যেটারে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে গেটার গেট আইসা বললাম। পরে এমনি এখন ছেলে আছে এখন আর কি মেডিকেলে ভর্তি। তখন ওই নেতা আমাদেরকে ওই দিনকা খুশি হইয়া 50,000 টাকা দিছে। 50,000? 50,000। পরে ওই বাইরের যে 5 জন ছেলে। আপনি যে পড়াশোনা বন্ধ করে দিলেন, আপনার বাড়ি থেকে কিছু জানে না? কিছুই জানে না, তখনও জানে না কিছু? এখনো কিছু জানে না। আচ্ছা। পরে ওই 5 জন যে আছি, ওই 5 জনের টাকা দিলাম আমি। পরে প্রত্যেকের লয়ে গিয়া মদ, তারা ফেন্সি ডিল, গাঁজা টাজা খাইয়া মেয়েদের সাথে থাইকা ফুটতে আমোদ কইরা রাত্রে তখন 12টা-1টা বাজে, 12টা আনুমানিক 12:30। আসার সময় রাস্তায় একটা মেয়েরে একা পাইছি। তখন আমরা 4টা মোটরসাইকেল আছি, 12 জন লোক মোটরসাইকেল দাঁড়া করা মেয়েরে ঘিরা ফেলছি। এই মেয়ে দাঁড়া, বাড়ি কই? আপনারা কি রাস্তা আটকেছি নিয়ে আইসি। তখন আমি গিয়ে মেয়েটারে মুখে ধইরা চাপটি ধরে ধরার পরে আমার বন্ধুরাও ধরল, ধইরা মেয়েটারে মনে করেন একেবারে মুখ ধুইরা গাড়ি চুর করে তুললা মোটরসাইকেলে উঠে না, মুখ দূরছি বেশি দেখ সারণের বাও নাই। আবার বন্ধুরা হাতে পাওয়া ধইরা গাড়ির লগে পরে আবার আসি আরেক বন্ধুতে কষ্টে ফাঁসি। মোটা কষ্টে সবসময় ইউজ করতাম আমরা, মানে চিন্তাই করি এসব বলার র্যান্ডম কিছু বলার নাই কেউ। আমাদেরকে এই যে 50,000 টাকা দিছে, এর মাঝে কিন্তু আমরা অনেক কাজ টাজ করি, ওই চিন্তাই করি। এটি সব আবার তার কাছে জমা রাখি, ওই নেতার কাছে। ও কিন্তু রাজনীতিক নেতা। দেখেন আমাদের দেশের এখন কি অবস্থা। হয়তো আমি এখানে আসছি দেখে এটা বলতেছি, নাহলে তো ভালোই লাগতেছি। পরে ও নেতার নিয়ে আমরা আমাদেরকে অনেক টাকা দিয়েছি। তখন ওই মেয়েটারে কষ্টে পাইরা নিয়ে আসলাম এক মেসে নিয়ে আসা আমরা 12 জন মিললাম। মেয়েটা খারাপ কাজটা করার পর মেয়েটা খুব ল্যাঙ্গা অচেতন অবস্থা। তখন সকাল প্রায় 9টা-10টা বাজে। তখন একটা রিক্সা ডাক দেয় না, মেরে দিস তুইলাম। মেয়েটা লরং বরং হয়েছে, অনেক সুন্দরী, তুইলা দিছি। তাই আবার ওই মেসের আশেপাশের লোকজন কেউই কিচ্ছু বলবার সাহস পান। আমরা মেসের যে মেইন মালিক আছে, ওই মালিকেও কিচ্ছু করেছে না। আমাদের আড্ডার জন্য 2-3টা রুম খালি রাখে ওই নেতার কথায়। এটা করার পরে ওই মেয়ে আবার আপনার আছে মহিলা পুলিশ অফিসারের
ছোট বোন। মহিলা পুলিশ অফিসারের ছোট বোন ছিল সে। ছোট বোন ছিল। তো কোন কারণে বাসাতে হয়তো রাগ কইরা বলে বাইরে হয়ে গেছি, এই কাজটা হইলো। আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে আপনি তখন বয়স তো অল্প এবং এইসব জিনিস হাতে পাওয়ার পরে, সাপোর্ট পাওয়ার পরে পুরোপুরি বন্য পশু যেটাকে বলে সেরকম হয়ে গেছেন। একটা জিনিস বলেন তো আমাকে, যে মেয়েটার জন্য আপনি এই ধরনের কাজগুলো করলেন বা যে মেয়েটার সাথে সম্পর্ক হওয়ার পরে আপনি বিপথে চলে গেলেন, সেই মেয়েটার সঙ্গে কি তখন আপনার যোগাযোগ ছিল? কোনো যোগাযোগই নেই। বলুন তারপর। পরে বড় অফিসারের ছোট বোন, এই মেয়েটা, আমরা এটা জানি না তখন, সে বাসায় যাওয়ার পরে এইসব জানার পরে ওই মহিলা পুলিশ অফিসার নিজে, মানে বড় অফিসার, হয়তো ওসি টসি হবে, এই মেসের আশেপাশে আসা রেড অ্যালার্ট জারি করছে, কারা কারা কারা। পরে ওই যে আমার সাথে একটা ফারুককে ধইরা বলছে, ধইরা মানে কেমনে কেমনে আর কি, কে হয়তো ইনফরমেশন দিছে, ফারুককে ধইরা বলছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে। ওকে অনেক মার ধরতিছে। আমরা জমুত পলানো না শহরেই ঘুরান পারি। নেতারে বলছি যে বড় ভাই এই কাহিনী, কোথা ফারুক 3 দিন পরে যাইবো, তারা বুক ফুলাই ঘুর। আমি বুঝতেছি যে আচ্ছা এই এলাকাটা ছাড়া অন্যান্য এলাকার যাবি, এটা আপাতত যাস না, আমি দেখতেছি পরিস্থিতি। পরে ওই ভাই থানায় গিয়া ফারুক রে কেমনে নিয়ে আইছে। পরে 7-8 দিন পরে আর কি এমনি চলতেছি, এসে আমার আব্বা আসছে হঠাৎ করে, মেসে খুঁজ করলো। পরে মেসুলা বলতেছে হ্যাঁ তো প্রায় 15-20 দিন যাবত মেসের সব জিনিস টিনিস নিয়ে গেছে, তা কই জানি না, আপনি ফোন দেন। মোবাইল কই আমার স্যার? হ্যাঁ মোবাইল আছে তো তার, এই যে নাম্বার। কল দিল, সাহিদ তুমি কই? আব্বু আমি তো একটু বন্ধুর সাথে এক জায়গায় আইছি। তুমি ম্যাচ ছেড়ে দিছো, তুমি বলে লেখাপড়া করো না, মেসের মালিক কি বলে, তোমার মামাও কিছু জানে না, বাসায় যাও না, কি হয়েছে তোমার? তুমি 6-7 মাস যাবত বাসা দিয়ে যাও না, তোমার আম্মুর সাথে কথা বলো না, কি হয়েছে তোমার? আমার ভালো লাগে না, আমি আব্বু নষ্ট হয়ে গেছি। ডিরেক্টলি বললেন এভাবে? মানে আমি বলছি আব্বু যখন তুমি আমাকে বাসা থেকে ময়মনসিং দেয়া গেছিল, তারপরে কি এই 6 মাস পরে আমার খোঁজ নিতে ইচ্ছা হইলো, আমি আব্বু পুরাই নষ্ট হয়ে গেছি, আমার খোঁজ করলে কোনো লাভ নাই, আমি নষ্ট হয়ে গেছি, আমার জন্য কোনো চিন্তা করো না। আমার হয়তো দেখবা কোন জায়গায় ময়রা পড়ে রয়েছি, নাইলে কেউ মাইরা ফেলছে, নাইলে তোমার সন্তান তোমার খুললে ভালো হয়ে ফিরে। আমি অনেক নষ্ট হয়েছি, যা বলার মতো না, তুমি বাসায় যাও। তা আমার আব্বু কাঁদছে, আব্বা চলে গেছে বাসায়। আম্মা শোনার পরে অনেক কাঁদছে। আম্মা আমার নাম্বারে ফোন দেয়, আমি আম্মার সাথে মোটামুটি ভাবে সব বলছি যে আম্মা আমি এই নেশা করি, এই করি, সেই করি। তখন আপনি কি নেশা নিচ্ছেন? তখন আমি ইয়াবা নিচ্ছেন? ইয়াবা নিচ্ছি, মদ খাচ্ছি, গাঁজা খাই না, খাই নাই, খাই, আর নারী তো বলাই লাগে না। মানে একের পর এক চলছে শারীরিক সম্পর্ক, চলছে শারীরিক। এই যে সম্পর্কগুলো আপনি করতেন, এগুলো যে ভয়াবহ রকমের অসুখ নিয়ে আসতে পারে শরীরে, বা এগুলো দ্বারা কোনো ধারণা, কোনো সেন্সই ছিল না, কোনো ধরনের কোনো প্রোটেকশনও নিতেন না? মাই গুডনেস। বলুন তারপর। আম্মারে বললে পরে আম্মাকে তুমি আসো বাড়ি, তোমার কি সমস্যা আমি দেখবো, তোমার তো কোনো কিছুর অভাব নেই, তোমার কি হয়েছে। এই 6 মাসের ভিতরে আবার ভাইয়া আইছে, ভাইয়াও এতটা গুরুত্ব দিছে না, ভাই তো ময়মনসিংহে আছে, কোনো খোঁজ খবর নেই না, এমনি এমনি করে যাইতেছে দিন। পরে আম্মারে আর কি করার পরে আমি সিমটা চেঞ্জ করে ফেলাই, বাসার সাথে ঠিক ক্লিয়ার, কোনো যোগাযোগ নাই। এই সম্বল মনে করেন যে ওই যে মেয়েটারে যে আমরা পুলিশ অফিসারের বোনকে যে ইয়া করলাম, এর 1-1.5 মাস পরে ওই মহিলা পুলিশ অফিসার এই প্রায় টাইমেই ওই মেসের সামনে, যে মেসের সামনে তার বোন গণধর্ষণ হয়েছে, ওইখানে সিভিল ড্রেসে ঘোরাফেরা করে। হ্যাঁ কিন্তু ওসি আবার ওকে। পরে ঘোরাফেরা করে একদিন আমাকে ডাক দিল, এদিকে আসো, তুমি বাসা কই? বললাম কই করে, কি করো? মিথ্যা কথা বলছি, লেখাপড়া করি। তোমার এখানে ফুলা কেন? ছুরি। তখন ছুরি রাখতেন র্যান্ডমলি রাখতাম নিজের সেভের জন্য, কারণ অনেক কুকামাকাম করি। পরে মহিলা পুলিশ আমি এটা একটা জিনিস, এটাকে হাতে ধরলে 2-3টা সিভিলে ছুরি অ্যারেস্ট, 2-3 সিভিলে আশেপাশ থেকে চলে আসলো। পরে হ্যাঁ নিছে, নেওয়ার পরে বলছে কি করো এই। পরে ওই যে মেয়েটা যাকে আমরা দর্শন করছি, পরে ডাইরেক্ট আনছে, এনে দেখেছি এই ছেলে। পরে বলছে হ্যাঁ শেষ আমি। পরে আমার ছেলে নিয়ে মহিলা পুলিশ অফিসার অনেক কি থাপ্পড় দিছে, আমার এই থাপ্পড় দিছে। পরে রুলাইন না, মহিলা পুলিশ অফিসারে মারছে, এই কোন রিমান্ড না, এমনিতেই থানা মারছে। মারার পরে আমি খালি মনে মনে কইতাছি ভাই মনে শুনছে না, ওই নেতা মানে আপনার ভাই, হ্যাঁ মানে যেটা আপনার নেতা তো ভাই, আপনার ভাইও তো নেতা। হ্যাঁ ওই যা শোনা না। পরে ভাই শুনছে, শোনা ইমিডিয়েটলি থানায় আসে। ওরে দেখা আমার
মানে অনেক খুশি হয়েছি, আল্লাহ মনে হয় বাঁচছি। তাই আসার পরে মহিলা ওসির সাথে অনেক চাপাচাপি হইতেছে, আমি শুনতেছি সেল রুম ধরেন ওইটা, এটার এমরিতে গ্লাস করাই আর কি, শোনা যা চিৎকার চেঁচামেচি হচ্ছে ওই মহিলার ওই নেতা, মানে তো বিরাট পাওয়ারশীল, বিশেষ করে এমপির ডান হাত। পরে চেঁচামেচি হচ্ছে, পরে নেতা মহিলা পুলিশ অফিসারের রুমতে বাইরে আয়া ডাইরেক্ট কনস্টেবল নদীর তালা খুল, তুই কে বলতেছে এটা? নেতা, আচ্ছা তোর ম্যাডামের তুই তালা খুল, খুলে না, পরে একটা লাত্তি মারল কনস্টেবল রে, লাত্তি মেরে খুললো, তাড়াতাড়ি কর, কনস্টেবল ধরায় তালা খুললো, একেবারে পুলিশ টুলিশ আয়া দাঁড়ায় গেছে, মানে নেতারে কিছু কইবার ফান্না। পরে উপরে ফোন আইছে ম্যাডামের না, যে আচ্ছা যাই হোক, যে কোনো কিছুই হোক, আমি বুঝতেছি ছেলের চাইলে এসপি সাহেব মনে ফোন টোন দিয়েছে বা বড় কোনো অফিসার, তা আমি তো জানি না। ছাড়তে ছাড়ার পরে নেতা কইতেছে আপনার সাথে আমার পরে দেখা হইব, পরে কথা হইব। এটা রাত্রে 8টার সময় আমাকে নিয়ে এলো, আমি মোটামুটি অসুস্থ, অনেক মারধর করছে। তো পরে আইনা ডাক্তার দেখাইলো, বাসায় শুয়ে রাখছে, তার বাসাতেই, ওই যে বাসায় আড্ডা দেই, বন্ধু বান্ধব কি লাগবো কেরে ফল তো লাইন না, মানে কেরে বিরাট। কিন্তু আমি তো ওই দিক দিয়ে অসুস্থ না, আমি তো মনের দিক দিয়ে অসুস্থ, খুবই ভয় পেয়ে গেছি ফার্স্ট টাইম। জি। পরে এমনি করে রইলাম। 3 দিন পরে নেতা কইল আজকে তোরা আমার দেব স্যার নি চেল্লিগা নিয়ে জানো, এই যে মেয়েটার লোকে যে তোরা এই কামটা করছো, তোরা কি একটাবার চিন্তা করলে না তার বোন এত বড় অফিস, ভাই চিনি নাকি আমি, হয়তো ভুল হয়েছে, কাম তো করবা এইরকমই, এই সেই হ্যাঁ রাগ হয়েছে একটু একটু। কয়টা রেখে আমার কত হামকি দামকি খাওয়া লাগছে জানো, কত টাকা ফালতে হয়েছে এই সেই। ওই বাইরের 5 জন বাদ, আমরা 7 জন, মানে র্যান্ডম তার সাথে থাকি, চিন্তাই টিন্তাই, এই মারধর, চাঁদাবাজি, এই ফলের দোকান আছে, গেঞ্জির দোকান আছে, এদিকে চান্দা তুলি, র্যান্ডম তার নাম বললা, হ্যাঁ জানি। পরে নিয়ে গেছে এমপি সাহেবের এখানে। আচ্ছা। পরে এমপি সাহেবের এখানে নিলে দেখাই যাচ্ছে ভাই এই যে 7 জন আপনারা দাঁড়ার কথা কইছি। পরে এমপি বলতেছে পার্সোনাল রুমে নিয়ে আমরা 7 জনের তে আমাকে একা নিয়ে গেল, আর ওই নেতা আমি আর এমপি সাহেব, যে তোমরা কি করছো জানো, এই সেই আজকে থেকে তোমরা 7 জন, মানে তুমি আর তোমার বন্ধু 6 জন আমার ওই কাজ করবে, মানে আমার ওই তো করো আর কি, হেয়ার দাঁড়াতে। এখন মাহবুব কিছু বলবে না, যে মাহবুব আপনাকে বের করে নিয়ে আসলো? হ্যাঁ, মাহবুব থানা থেকে বের করেছে, আমরা নেতা মাহবুব সে। আচ্ছা, আর ইনি কে? এমপি সাহেব। এমপি হচ্ছে মানে মাহবুব যার ডান হাত, সে আপনাদেরকে ডিরেক্টলি বলছে এবার। ওকে। পরে এমপি বলতেছে যে মাহবুবের কাজ করতে হবে না, আমার ওই কাজ করবা, মানে আগে ছিলাম মাহবুবের বাসায়, এখন র্যান্ডম আমার বাসায় থাকবো, কি সমস্যা হয় আমি বুঝবো, কিন্তু একটা কারণ আছে। কি? তোমরা যে অফিসারের বোনকে গণধর্ষণ করছো, এই মেয়েটাকে আমাকে ওই মহিলা ওসি দেখাইছে, আমার ভালো লাগছে, তোমরা পুনরায় তাকে কিডন্যাপ করে আনো আমার। এগুলা বলে আপনাদেরকে? এই জন্যই বলছি দেশটার কি অবস্থা হয়েছে, আমি না আসলে তো এখানে না বললে অনেকেই সচেতন হবে। জানি আমাকে এখন পাইলে সে গুলি করে মেরে ফেলবে, আমার সামনে সে অলরেডি 3টা মার্ডার করছে, আমারে পাইলে মাইরে ফেলবো, যার ফলে আপনাকে না করছি আমার ছবিটা যাতে না দেন, মাইরা ফেলবো। ঠিক আছে প্রিয় শ্রোতা, ওর বিশেষ অনুরোধে আজকে আমরা ওর ছবির কোনো অংশ এখানে প্রকাশ করব না, এবং ও যে ঘটনা এখানে প্রকাশ করছে সেটা কতটা সিক্রেট ওর জায়গা থেকে আপনারা বুঝতেই পারছেন। কোন একটি সংসদ সদস্যের ঘটনাও বলছে, বাট এখানে একটা বিষয় কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দিস ইজ নট অ্যান এভিডেন্স শো। মানে যদি বলেন যে আপনারা যে এটা একদম সার্চ করে খোঁজ করে মানে এক ধরনের তালাশ করে নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপন করার ব্যাপারটা এরকম না, এটা একজনের ব্যক্তিগত ভাষ্য, সেটা সে সত্য বলছে না মিথ্যা বলছে সেটার প্রত্যেকটা ঘটনা গিয়ে জাস্টিফাই করা হয় না এই অনুষ্ঠানগুলোতে, এবং সেই অর্থে আমরা যাতে কাউকেই ব্লেম না দিই, কেউ যাতে দোষী না হয়, কারো যাতে আত্মসম্মানে আঘাত না লাগে, সেই বিষয়গুলো আমরা খেয়াল রেখে অনুষ্ঠানটা প্রচার করি। তবে অবশ্যই আমরা চাইব যে এই ঘটনা যেটা ঘটেছে সেটা থেকে আমরা আসলে মূল যে জিনিসটা, বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কতটা বিশ্বাস করবেন না করবেন, এবং সেই জায়গা থেকে ওর কথাগুলোকে আমরা একটু অন্যভাবে নেবার চেষ্টা করব না, আমরা বরং এই জিনিসটাকে নেবার চেষ্টা করবো এইভাবে যে ওর জীবনে এটা ঘটেছে এবং সেখান থেকে আমাদেরকে সচেতন হতে হবে। সুতরাং কাউকে অ্যাকিউজ করা কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নয়। বলুন তারপর। পরে এটা বলার পরে আমি খুব ভয় পেয়েছি, কারণ অনেক মারছে আমাকে, তা আমি আর তার সামনে এত বড় মানুষের সামনে আমি নাও করতে পারতাছি না। তখন কা বললাম যে আপনাকে কি ডাকবো, আমি স্যার ডাকবো না ভাই ডাকবো? ভাই ডাকবে। তাই আমি বললাম ভাইয়া তোমার কি ভালো লাগছে মেয়েটারে? যে হ্যাঁ। তাহলে তো আমার একটা জিনিস লাগবে। কি? তোমার কাছে কি সব আছে? পিস্তল। বলতেছে কি কর চালাইতে জানিস? আমি কেছি না, আমার শিখাই দিবা, আমি
এটা ব্যবহার করব না, এটা লাগবে, আমার জীবনের নিরাপত্তা দিতে হবে এটা। পরে বলতেছে হ্যাঁ আছে, কয়টা লাগবে তোর? তুই যদি এই মেয়েটাকে আমাকে আইনা দিতে পারিস, তাহলে আমি তুই যা চাইবি তাই দেব, কিন্তু এখন দেব না। পরে ওই জিনিসের আশায় আমি, আমার এক ভাই ডাক্তার, আমার আপন চাচাতো ভাই ডাক্তার, ওই যে আমাদের চেয়ারম্যানের ছেলে, ও আমার অনেক বড়, অনেক সিনিয়র, ওর সাথে আমি একদম ফ্রি। হ্যাঁ মোটামুটি জানতো যে আমি এইসব ক্রাইমে জড়িত। পরে অনেক টাকা পয়সা দিছি। ও যখন ডাক্তারি লেখাপড়া করে ময়মনসিংহ মেডিকেলে, এই 4 বছরের কোর্স করে, তখন আমি তাকে দেখা যাচ্ছে ময়মনসিংহ সদরে ফুল প্রোডাকশন দিছি। বুক ফুলায় চলবা, কেউ কিছু বললে আমার নাম বলবা, মানে ময়মনসিংহ সদরের ভিতরে পুরসভার সিটি মেয়রের যাতে না চিনবো, আমার ছবিটা দিলে এর চেয়ে বেশি চিনবো মানুষ। ময়মনসিংহ সদর এমন নাম করা হয়ে গেছি, এক নামে সাইদ, আরেকটা নাম চলে মুবিন। এখানে প্রিয় শ্রোতা, আমরা রিয়েল নামটাকে একটু গোপন করছি, সুতরাং হয়তো অনেকেই জিনিসটাতে বুঝতে পারবেন যে আসলে সাইটটাকে, আসলে ওর নামটা অন্য নাম, কিন্তু আমরা সেটাকে গোপন করেছি ওর ব্যক্তিগত নিরাপত্তা এবং সামাজিকতা জায়গাটা থেকে। বলুন। পরে কিছু কিছু ক্ষেত্র, কিছু কিছু জায়গায় আমি নাম দিতাম মুবিন নামে কাজ করতাম, এক নামে চিনে মুবিন। ওকে। পরে ডাক্তার বাইরে বলছি যে এই করবা, যে শহর চলবা, এই সেই। পরে হ্যাঁ অনেক জায়গায় আমার নাম বলছে যে আমি মুবিনের বড় ভাই, টাকা লাগবে 2000 দাও। যেই সব ময়মনসিংহ বাড়ি প্লাজা মার্কেট আছে, পালিকা মার্কেট আছে, এই সবে যদি আমরা ঢুকি, জামা কাপড় শার্ট, ভাই এটা নেন, টাকা পয়সা লাগবে না ভাই, দেখেন, এই সেই। এই অল্প বয়সে আমাকে মানে খুবই পরিচিত হয়ে গেছি। তখন এই এমপির যে আগের লোকটা ছিল, এই আমার যে স্থানে বহাইছে, ওই আগের লোকটা ওই আমার বাইরে কেমনে টার্গেট করছে ডাক্তার বাইরে। আমরা ওই কিডন্যাপের ব্যাপারে পরে যাচ্ছি, এই ওই ডাক্তার বাইরে কেমনে ফলো করলে আমার বিষয়ে অল ডিটেলস, বাড়ি ঘর কেমন, এই উতুনি ছেলের এত সাহস কেমনে, মদকদাতা কি, পরে আস্তে আস্তে সব জানছে। জানার পরে দেখে যে আমি অমুক চেয়ারম্যানের বাতিজা, আমার এই ভাইটাকে মারধর করে। ডাক্তার? হ্যাঁ, ডাক্তারি পড়তেছে, অলরেডি 3 বছর গেছে গা, মারধর করে। পরে ও আমাকে ফোন দিছে, বলে যে শহরের যে কোনো জায়গায় তোর নাম বললে মাপ পাইছি, আজকে প্রথম এই জায়গায় তোর নাম বলাতে আমার এই অবস্থা। কি বলছে? কালাম ভাই তো আমরা লোক, তোমার মারার কথা না। ডাইরেক্ট গেলাম কালাম ভাইয়ের না, তখন ছুরি, এটা আসে নাই, তখন ছুরি। পরে আমি বললাম যে কালাম ভাই, তুমি আমার ভাই ডারে মারলা, তুমি আমারে মারলতা, তুমি বললে তো আমি আমার প্রাণটা তোমার দিয়ে দিতাম। তোমরা লগে এই বয়সে আমি 2 বছর ধরে থাকি, আর তুমি আমার ভাইডারে হিট করলা। পড়াশোনা তখন একেবারে বন্ধ? পড়াশোনা বন্ধ, বাপ মার সাথে রিলেশন বন্ধ, বাপ মার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, যোগাযোগ ফুল স্টপ। পরে আব্বা আম্মাও আর মানে খুঁজ পানা, আমি বন্ধু বান্ধবের কাছ থেকে আব্বা আম্মার খুঁজ নেই। পরে ওই কালাম ভাইরে বললাম, আমার ভাইডারে হিট করলা তুমি, কামটা ভাই ভালো হয়েছে না। আমার যদি বলতা যে সাইদ তোর কইজলাটা দেয়াল আমার, আমি কাইটটা দেয়া দিতাম। পরে কালাম ভাই বড় ভাই, ওর সাথে গায়ের জোরে হয়তো আমি পারবো না, বুদ্ধি জোরে পারবো, তখন জিত করলাম তোরে খায়াল বানানো। পরে তার সাথে রাগারাগি কইয়া বাইরে আয়া এমপিরে কইলাম আমি ইমিডিয়েটলি টাকা দেবো, কেন কাজ আছে। এর মাঝে আবার ওই ডাক্তার বাইরে তো আমি সব ধরনের হেল্প করছি, আচ্ছা এটা পরে বুঝতেছি আর তোমার কিছু করতো না। এখন তুমি আমার বুদ্ধি দাও, তুমি তো ডাক্তার, আমার একটা মিশন সাকসেসফুল করতে হইলে এক ধরনের ছবিতেও দেখি, এমনি বাস্তবেও আছে, স্প্রে ব্যবহার করলে 1-2 মিনিটের ভিতরেই অজ্ঞান হয়ে যা, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, এরকম স্প্রে আছে কি। পরে স্প্রেটার নাম বললো, আমি বুঝি না তো, আমি লেখা দেব, আমার মনে নাই সঠিক। কই ভাই আমি জীবনের ফার্স্ট টাইম ঢাকা আসতেছি ময়মনসিংহে এই স্প্রে কেনার জন্য। ঢাকা আসার পরে এই মানে আপনি স্প্রেটা ব্যবহার করে মেয়েটাকে অজ্ঞান করবেন, এটাই তো আপনার প্ল্যান? এটা প্ল্যান। পরে আসলাম তো এমনি 2-3টা ফুলা বানায় বসে, কেলে গাইছেন কি আপ্যায়ন করতারি, আমরা একটা স্প্রে লাগবো, কেয়ার অজ্ঞান মনে। ভাই এটা তো আপাতত নাই, আইনা দিয়ে লাগবো, কত লাগবো? ভাই 5000 টাকা। 5000 না জানে তোর 5000 টাকা বকশিস আর 5000 টাকা আমাদের দাম, 10,000 দিলাম, লয়া আইনা দিল এমন একটা সেন্টার বোতলের মতন। দেওয়ার পরে হেরাত আসিন 4 রে আরো 4000 টাকা কইলাম, নেও তোমরা এটা খুশি হয়ে দিলাম। এটাকে আইলাম ময়মনসিংহ, রাত্রের বাজে 4টা। ময়মনসিংহ সদর আইলি আজান দিছে, আজান দিলে হাইটা গেলাম এমপির বাসায় আর কি। পরে যাই আমরা ড্রয়িং রুমে গাইতেছি, মানে বসে রয়েছি, টিভি দেখতেছি, এই করতেছি, সময় কাটতেছে না। 10টা বাজে বেলা উঠছে, পরে জিগাইতেছে কিরে কো জিনিস, আমি আজকে রাত্রে কাম হবে ভাই। আপনি যেখানটায় বলছিলেন তারপর
পরে ইয়াতে নামলো 2 তলাতে, সে নামতেছে রাশ কইরা কইরা, এই কিরে জিনিস কই, ভাই আজকে রাতে যাইবো, কি কস? হ ভাই, ভাই কাম তো একটা দিছু বাহের বড় যায়, তো যদি বাজি তো পরে মাইরারবো, কথা এখন কেমনে করবি, চিন্তা কি করতেছ? ভাই আপনার সে বুদ্ধিটা মাথা আমার বেশি, তুই তো বেদবের লান কথা কস, কি বুদ্ধি ক? ভাই এই যে জিনিস এটা যদি আন্নারেও দেই না একটু, তা আমনে বয়স হয়ে যাবেন সবকিছু নামগা কিন্তু চিন্তাই করে। কি কই ফেসস কালকে ঢাকা গেছে, আপনার কথা হই না তাই নাকি? তোরা তো বিরাট গভীর জলের মাছ রে। হ্যাঁ বস, কেমনে কি করবে আমার কাম করে লই পরে, ভাই মাথা নষ্ট, টেহা লাগবো, ঢাকা গেছি আইসি, টেহা টোয়া শেষ, টেহা লাগবো, আমরা ডাইরেক্ট বলছি আমরা প্রতিদিন যাবো। পরে কইতেছে যে তাই নাকি? হ্যাঁ আজিজ আমাদেরকে টাকা ধরতো, কত লাগবো? ভাই দিন। তা আমরা কিন্তু 7 জন, পরে ওই 3 জন আসার পরে 7 জন একত্রিত হয়েছি। এই যে বাসায় উঙ্গে উঙ্গে আইসি, হকারে ফোন দিছি, আসছে 10টার ভিতরে 7 জন একখান হয়েছি, ওটির লোকে আলাপ করলাম যে জিনিস আনছে এসে, পরে টাকা দিল আপনার 10,000, পরে চাইছি ভাঙতি টাকা নাই, আচ্ছা ফহেরতে দিল 2,000, 12,000 টাকা দিল। আমরা হসপিটালে গিয়া হেরা ডাল ডুল খায়া টায়া, মানে তখন কন্টিনিউ ভাতের চেয়ে বেশি খাইতেছি, তখন জিনিস খায়া টায়া, পরে বাইরিয়া বাসায় ফ্রেশ ট্রেশ হইয়া একটু শুয়া বেশি প্ল্যান করতেছি যে কেমনি কেমনি কি করুন যা। পরে রাত্রের বাজে 2টা, বাইরেছি বাসার থেকে ইনটিন কইরা করে খুব পুষ্পাস হয়ে একের ভদ্র ছেলের মতন জিনিস লিয়া গেছি, সাইড দিয়ে রাস্তা আছে, পরে গেলাম কটারে কনস্টেবল আছে না গেটের, ওরা জোর ফেরে আইলো, কি ব্যাপার আপনারা এতজন কইরা? ওই বেটা ম্যাডামে ফোন দিছে, আমরা অমুক এমপি লোক যাইতে কইছে, দেখি ফোন দিছে, না না না, আর কি পরে আবার ইয়া ফোন দিছে, এই বাইরে ফোন দিছি, ভাই আপনি একটু কইয়া দিন, ওনার সাথে জরুরি আপনার কোন পার্সোনাল কথা কইবার পাঠাইছি। হারছে তো কাম, চিন্তা টিন্তা না করে হ্যাঁ ও ফোন মাইরা দিল, ফুলাওয়ান পাঠাইছি 7 জন, তুমি কথা বলো, কি বলবো, পার্সোনাল কোন আলাপ। পরে আবার কনস্টেবলের ফোন করে কইছে আসতে দাও। তো বাসায় যাওয়ার পরে ডাইনিং রুমে বসছি, বসার পরে আলাপ করতে করতে মহিলা ইয়া চাটা দিছে আমরা, চাটা দিলে আমি আস্তে আস্তে ভাইপে হারে যাবো, ওই জিনিসটা কি কোনটা, ওইটা ওই বাফিরছে, এই বাফিরটাই। আপনারা বাসায় গেলেন, টের পেল না আপনাদেরকে? টের পাইছে, তাহলে মানে ওই যে এমপি সাহেব ফোন দিয়া বলছে যে ছেলে পাঠাইছি কয়েকটা পার্সোনাল কোন কথা বলবে মনে হয়, তা আপনি নেন, অফিসে না বাসায় কথা বলবে, আমি পাঠাইছি, একজন এমপির কথা একজন অবশ্যই শুনবে। পরে আমি 2 মিনিটও গেছে না, এরম কইরা কাইতে গেছে সোফাই, কাইতে যাওয়ার পরে 2টার গেলাম, তারাই নেবো মানে আত্মা দরফর করতেছে, তাড়াতাড়ি করে 2 তলা উঠলাম, 2টা হেরা দেখি তার ফোন সে মাইরা অজয় ঢুকলাম, অজয় লকান্দ, অজয় কান্দ লইয়া বাইরে ওয়ালে হেন দেয়া 2 জন নাম্মা, এই 2 জনের কাছে দিলে। কিন্তু একটা জিনিস আমি একেবারেই বুঝতে পারছি না, দিস ইজ কোয়াইট আনবিলিভেবল, বিকজ আপনারা কিছুদিন আগে এই মেয়েটাকে আপনারা এই ধরনের কাজ করেছেন, আপনাদেরকে এমপি বাসায় পাঠিয়েছে, আপনাদেরকে বিলিভ করে কিভাবে একটা মেয়ে ভাবে আপনার সামনে এসে কথাবার্তা বলবে? দিস ইজ ইম্পসিবল। না, এটা ইম্পসিবল হিসেবে মানে হ্যাঁ তো সরকারি দলের লোক, এই এমপির কারণে ওই মহিলা অফিসার কোনো কিছুই বলতে পারে নাই। এমপি এইভাবে বলছে যে আপনার বোনদেরকে যার কারণে এই কাজটা করা হয়েছে, এই সব বিষয়ে মনে হয় পার্সোনাল কথা বলবে, তাদের কথা শুনে এই জন্য আমাদেরকে সুযোগ দিছে যাইতে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, দিস ইজ দ্য রিজন, ফাইন। বাট তারপর আমরা এখানে একটা এসএমএস পোল দিব আমরা। ওকে প্রিয় শ্রোতা, একটি এসএমএস পোলের মুখোমুখি করতে চাই সবাইকে, যারা এতক্ষণ শুনেছেন তাদের বিশ্বাসযোগ্যতার লেভেলটি এই মুহূর্তে যাহা বলিব সত্য বলিব অর্থাৎ জেবিএসবির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এখন পর্যন্ত বিশ্বাস করতে পেরেছেন তারা লিখবেন ইয়েস, এবং যারা বিশ্বাস করতে পারেননি কিংবা কনফিউশনে আছেন তারা লিখবেন নো। ইয়েস নো রেজাল্টটি কত পার্সেন্ট লোক বিশ্বাস করছেন এবং কত পার্সেন্ট বিশ্বাস করছেন না সেটা আমরা জানিয়ে দেবো একটু পরেই। কম্পিউটারের মাধ্যমে আমরা জেনে নেব এসএমএস পোলের রেজাল্ট। বলুন তারপর। পরে মেয়েটারে স্প্রে মেরে ওইটারে অজ্ঞান করিয়া। বাসায় আর কেউ ছিল না? না, পাশে কেউ ছিল না, নিচে যে কনস্টেবল ছিল ও তো ওর দান্দাই আছে। পরে ও আর দেখে নাই যে কি জিগাইছে, জিগাইলে হেই পেটা এটা কেটা, এটারও দিছি স্প্রে নামার সময়। কনস্টেবল অজ্ঞান। পরে ডাইন সাইডটা মামে দাইলে থানার গেট হয়ে আসতে হবে, ডাইন সাইডটা গেলে আর কি আমাদের এমনি ময়মনসিংহ সদরের যদি আমার কোন গেস্ট শুনে তাহলে এরা বুঝতে পারবে আমাদের থানার সিস্টেমটা। পরে ডাইন সাইডটা গেলে আর কি ওয়ালটা টপকাই যাওয়ান যা নিচা ওয়াল, তখন 2 জনের হেফারে দিয়ে আর 2 জনে মেয়েটারে তুললে দিল শূন্য করে। পরে আমরা ইয়া আসিন একটা প্রাইভেট কার, এমনি ওই এমপি সাহেবের এমনি গাড়ি, এমনি তো সংসদ সদস্যের পাদারও আছেই, আলাদা একটা প্রাইভেট কার নোয়া গাড়ি, ওই গাড়ি ঢুকায় নিলাম।
নেওয়ার প্রায় 24 ঘন্টা অজ্ঞান। এই ওই অফিসার ওই কনস্টেবল তখনকা ওই দিন রাত্রে না পায় সকালবেলা টের পাইলছে পুরা থানার লোক কি কি ডাক্তার আনছে না ইয়া তারা কি সঙ্গে অজ্ঞান করা হয়েছে। পরে বড় ডাক্তার আয়া বলছে যে কোনো কিছু। পরে মহিলা পুলিশ অফিসার উস হওয়ার পরে কাম শুরু হয়েছে এই সেই এমপি নামে। পরে আর কি ওই এমপি সাহেব ডাইরেক্ট হেড করতেছে যে ওই কাহিনীর জন্য এই পুলিশ অফিসার আমার উপরে দোষারোপ সৃষ্টি করতেছে। আজকে এটা নাচবার কয়া করে বড় পরে আর কি না, কিন্তু তার বোন তো তখনও তখন যে তার বোন হজা কইছে তার বোনের আর কি গুম করা হয়েছে হিসাবে। এটা নিয়ে তো পুরো বাংলাদেশে হইচই হয়ে যাওয়ার কথা, এরকম একটা বড় ঘটনা। পুলিশ অফিসার চাইলেই তো সেটা পারে না, তো রহস্য স্যার। হ্যাঁ বলেন। বলতেছি পরে এই ঘুমের সিস্টেম পরে আপনার মনে করেন ওই মহিলা পুলিশ অফিসারের দুর্বল স্থান ছিল ওই এমপি সাহেবের কাছে। কি রকম? মানে এই ওসি ম্যাডাম এক দারোগার সাথে এসআই এর সাথে তার নিচু অফিসারের সাথে অবৈধ কাজ করছে। ওইটা সিসি ক্যামেরাতে এমপি সাহেবের হাত আছে। ওই দিকটা দুর্বল ওই ওসি সাহেব আমাদের এমপির কাছে। তো এটা আপনাদেরকে ইনফর্ম করেছিল এমপি? হ্যাঁ। দিস ইজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। একজনের সুযোগ আরেকজন নিচ্ছে, সত্য মিথ্যা এটা ও জানে, উপরওয়ালা জানে, কিন্তু আমরা শুধু দেখানোর চেষ্টা করছি একটা মানুষ কিভাবে অবৈধ পথে যায়, কিভাবে নিজেকে নিঃশেষ করে এবং একই সাথে তার পরিণতি কি হয়। এরকম চেইনের মধ্যে যদি আপনিও থেকে থাকেন আপনার ফিউচারটা ভালো না, যেটা আমরা সবসময় জিবিএসবিতে বলি। আপনার মনে করেন ওই হইচইটা হইতো না কেন বাংলাদেশে জানেন? ওই যে ওই দুর্বল স্থান সে হাতে রাখছে যে তুমি যদি এটা নিয়ে কোনো বড় ধরনের ক্যাসাল করো তাহলে তোমারটা নেড়ে দিয়ে দিব, তোমার চাকরি তো যাবে এবং কি তোমার সবকিছুই শেষ হয়ে যাবে, সরকারি ভাবে মামলাও হয়ে যাবে। পরে কি তুমি ওইটা চাও না এই তোমার বোন আমার সাথে থাকবে এইটা চাও? অস্বীকার করার কোনো কিছু নাই, তোমার বোন আমার কাছে আছে, তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করো না। পরে এমনি করে হ্যাঁ তো চিন্তিত। পরে এই আমাদের এমপি সাহেব এই মেয়েটার সাথে এই শারীরিক কাজ করছে। এসএমএস পোলের রেজাল্ট আমরা পেয়ে গেছি প্রিয় শ্রোতা। আমরা জেনে নিতে চাই কম্পিউটারের কাছ থেকে এসএমএস পোলের রেজাল্ট। Yes, 76%. No, 20%. No comments, 4%. ইয়েস হচ্ছে 76%, নো হচ্ছে 20% এবং নো কমেন্টস হচ্ছে 4%। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আমরা সাইদকে বলার সুযোগ দেব। হ্যাঁ সাইদ, তারপর পরে 2 দিন থাকার পরে আমরা বলছে যে যাও বাসায় নিয়ে ছেড়ে দিয়ে আসো। আমরা বাসায় নেওয়ার আগে আবার পুনরায় এই 7 জন আবার ওই গেস্ট হাউস নিয়ে আবার এই মেয়ের আমরা এই শারীরিক কাজ করি। অনেক কান্না করছে, জোর করে আমরা শারীরিক কাজটা করি। তখন মেয়েটা আরো লরম বরম হয়ে গেছে। পরে মেয়েটাকে দিয়ে আসছি বাসায়। দিয়ে আসলে তার বোন কোনো কিছুই এই ব্যাপারে অ্যাকশন নাই। পরে ওরা দেয়া আইসা আমরা ডাইরেক্ট এমপি সাহেবের এখানে আসি। আসার পরে আমি ডাইরেক্ট বলছি যে ভাই কাম তো হয়েছে, এখন কি কোন আমার জিনিস কই? পরে বলতেছে এটা চালার পাস না, এটা নিয়ে কিনবি, আপনি কথা দিচ্ছেন, আপনার জন্য অনেক কিছু করছে। পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে। আজিজ 6 রাউন্ডের একটা পিস্তল আনছে ডাইনিং টেবিলের উপরে আর কি, আমরা জেনে বসছি ড্রেসিং টেবিলের ইয়ার উপরে রাখছে। কয়টা চিনস? বাইসিনি তো, এটা কি পিস্তল? ওইটা করলে কি লাগবো? গুলি লাগবো, গুলি দিন। কতই কোন বিঘার বাজার লাস্টে আমার তো মনে হয় 12টা বাজে। পরে এটা দেওয়ার পরে ওই দিন আবার করলাম ভাই কিছু টাকা দিন। আজকে টাকা না, আজকে জিনিস দিছি এই সেই কোটি টাকার মালিক এমপি না করে বলি। এই দিন আমার আচ্ছা এত জিনিস পেয়েছি খুশি। সেদিনই আবার গেলাম রেল স্টেশন। 7 জনের ফিসের তো 3 ঘন্টার আছে, তখন কার তো টাকা পয়সা বোঝানি। রেল স্টেশন গিয়া ডাইরেক্ট এক ভদ্রলোককে ডাইরেক্ট ঠেহাই দিয়ে একটা শুট করে আমার আছে দিয়ে 16,000 টাকা আছি। একটা স্যামসাং গ্যালাক্সি মোবাইল ছিল, এটা লগে আইনা বিক্রি করে দিছি 5,000 টাকা। আর ওই যে 12,000 না 14,000 টাকা ছিল নিয়া আমরা ওই দিন ফুটতে আমত কইয়া জিনিস লিয়া পরের দিন দুপুর 12টার সময় কালামের বাড়িতে গেলাম। ওই কালাম আমার বাইরে হিট করছি। কালাম বৈশা রয়েছে, বিয়া করে নাই আর কি। ও স্যাংরাই যাহাইরা কালাম বাইরের থেকে ডাইরেক্ট বললাম কিরে কালাম কিরম আসস? হ্যাঁ ঠয় তুই আমার বাইরে হিট করছস, আজকে তোরে হিট করম কুয়াই ডাইরেক্ট একটা গুলি করলাম পায়ে। বৈশা আসি না এবার এই নে লাগছে গুলিটা, ডাইরেক্ট শুট করে দিছি। গুলি শব্দ হইছে ঠাস করে। হ্যাঁ লোক জানাইতে মনে কর কামলা যে আসি, হ্যাঁ লাইট গুলি আইতে এটারও একটা পাওয়া গুলি করে সুদা বাইরে আয়া করলাম। লাত্তি উঠতেছি
বাইরে আয়া স্টার দিয়ে আয়া মেডিকেলের ভিত্তে পরে বলে দৌড়াদৌড়ি এই সেই আজকে কালাম পুঙ্গ পরে কালামের খোঁজ খবর তো নাই মোটামুটি 7-8 দিন নাই হাসপাতালে এসে পরে এমপি আমরা ট্রেট করলো আজকের পরে তোরা আমার লগে কোনো সম্পর্ক রাখিস না। মানে এই ঘটনার পরে কে ভাই কি তোরা আগের দিন জিনিস না পরের দিন কালাম একসময় আমার ডান হাত ছিল অমুক নেতার বাইশে তুই তারারে হিট করছস তোদের মতন ছেলে আমরা দরকার নাই। খুব কষ্ট লাগতেছে কি করবাম পরে তো কাহিনী বদলে যাইব। পরে আমি একটা ডাইরেক্ট গিয়া পাও ধরলাম পায়ে ধরার পরে কইতেছে আচ্ছা ঠিক আছে যা তোর বিষয়টা আমি দেখবো তোরা 10-15 দিন শহরের বাইরে থাক। আচ্ছা যে কে ভাই কি সমস্যা কয়টা চাপ সৃষ্টি হয়েছে তোর ওই যে সেই মহিলা পুলিশ অফিসার এটা লইয়া 2টা মিলাইয়া চাপ সৃষ্টি হইতেছে তোরা বাইরে যাগা। তখন আমার বন্ধুটির জার্জির বাড়ি বা একখানে গা ঢাকা দিছে আমি আমার বাড়িতে গেলাম ফুলপুরে চলে গেলাম। চলে যাওয়ার পরে এতদিন পরে আব্বা আম্মা দেখা খুব খুশি হয়েছে কি কুই আসলা এই সেই আমি বলছি আমি চট্টগ্রামে ছিলাম অথচ আমি ময়মনসিং শহরেই ঘোরাফেরা করছি। চট্টগ্রামে কি করছো না এক বন্ধুর এখানে থাকি আমার ভালো লাগে চট্টগ্রাম কোথায় আব্বা খুব মানে জানতে চাইতেছে তোমার চেহারা এরকম কে এখন যেরকম একটু ছিলাম বোঝা যাচ্ছে আর কি যে নিশাখোর। পরে বলছি এত করলে আমি আবার চলে যাবো রাগারাগি করলাম কয়েকদিন যা 3 দিন যা 3 দিন যাওয়ার পরে আমার মাথা পুরা নষ্ট ওই যে আপনার এবা ডাল এইসব মানে খেতে পারছি না টাকাও নাই এমপি সাহেবকে ফোন দেই ফোন ধরে না যেই ন আমি ফোন দিলে ফোনটা কাইটেই ব্যাক করতো এই জায়গায় আমার ফোন ধরে না হাজার ফোন দেই ধরে না। পরে আবার আমার লগেই লেবারবার আমার লগেই ওই স্প্রেটা ছিল না ওই স্প্রেটাও আমার সাথে। পরে এমনি করে যাইতেছে 3 দিন গিয়া 4 দিন 5 দিনের মাথায় আমি চিন্তা করলাম যে একটা কাজ করিয়ে দিবি। এই 3-4 দিনে আমি একটা মহিলাকে টার্গেট করছি স্বামী বিদেশ থাকে এই মহিলাটা তো ভালোই ওই যে আমার শারীরিক কাজের অভ্যাস স্বামী বিদেশ থাকে আমাদের বাসার এখানে একটু দূরত্ব তাই চিন্তা করলাম যে এই মহিলাটার লোকে কেমনে সম্পর্ক করেন সম্পর্ক বলতে হয়তো ওই স্প্রে ব্যবহার করবো হয়তো ডর দেখাবো। আস্তে আস্তে মহিলাকে আমি আন্টি ডাকি আস্তে আস্তে মিল দিই মহিলার লগে মিল দিয়ে বাসা আসা যাওয়া করি। আমাদের ফুলপুরের একজন প্রতাপশালী লোক আমি নাম বলবো না ওই মহিলার সাথে ওনার অবৈধ সম্পর্ক ছিল আমি জানি না। আবার ওই প্রতাপশালী লোককে আমি কাকা ডাকতাম আমার আব্বার বন্ধু মানুষ। তাই আমি এমনি ওই পিস্তল আমার বাসায় আছে আর সেন্টও আমার বাসায় আছে। আমি ভাবতেছি আস্তে আস্তে একটু গভীরে গেলেই একদিন মানে 2 দিন যাই এমনি করে 5 দিন 6 দিন 7 দিনের মাথায় ওই বেটার দোকানে যাই আমি আঙ্কেলের দোকানে কাকা ডাকি না আঙ্কেল ডাকি। পরে আমাকে বলতেছে তুমি রাত্রে 11টার সময় আমার সাথে দেখা করো। আচ্ছা 11টার সময় আমাকে নিয়ে এই লোক মানে আমাদের এলাকা ঢুকতে গেলে ওইরকম একটা লোক অবশ্যই সমস্যা এই জন্য আমাকে নিয়ে যাবে। পরে গেছে ওই মহিলার বাসায় যাওয়ার পরে আমাকে বলছে তুমি বাইরে গিয়া ওয়েট করো 10 মিনিট আমি একটা গোপন কথা আছে তাই সারে আসি। এটা করে আমাকে বাইরে বাই করিয়া গেটে তালা লাগাইয়া ভিতর দা তার ভিতরে অসামাজিক কাজ করে। একদিন গেল 2য় দিন আমি কিছুটা বুঝতে পারছি আমিও তো এই লাইনটা পাড়াই আইছি। পরে আমি পিছন দা গিয়া গাছ বাইয়া উঠটা অলটপকায়া দরজার তলটা কিন্তু এতটুক ফাঁক আছে এই তলদা এই যে এতটুক ফাঁক এইটা হুচকি ফেরা আমি এই অবৈধ কাজটা দেখতে পারি। আচ্ছা মানে পুরাপুরি কনফিডেন্স নেই ওই দিন আর কোনো কিছু বলি নাই না বললে ওই লোকের প্রায় 1টা বাজে দিয়া টিয়া আমি পরের দিন সকাল 10টায় ওই আন্টির বাসায় আসি। আইসা বললাম আন্টি একটা কথা বলবো। বলো তুমি আমার ছেলের মতোই বলতেই পারো। আঙ্কেল বিদেশ থাকে কতদিন ধরে 2 বছর। আমি গেছো কতদিন 6 মাস। যে আপনি নামাজ পড়েন কোরআন শরীফ পড়েন আপনাকে আমি মায়ের আসনে রাখি আপনি এরকম কাজটা করবেন তুমি কি বলতেছো কি কাজটা। আমি কালকে আপনি এই কাজ করছেন আমি সব কিছু ভিডিও করে রাখছি ওনার সাথে আপনি এই কাজ করেন নাই একবার এইভাবে উদাহরণ দেওয়ার পরে হ্যাঁ পুরোপুরি বিশ্বাস করে নিছে। হ্যাঁ কইটা করছো আমি কিছু এই জামনের বাসার এই দায়া এই যে এই ভাই এটা বলার পরে হ্যাঁ তো পুরাপুরি মাথা নষ্ট তুমি কি চাও বলো ভিডিওটা আমাকে দাও। একটা শর্ত আছে কি কইছি আমি আর কি অন্য বা ফিরা মানে আন্টি ডাকি অন্য বা ফিরা কইছি যে আমার সাথে মানে এই কাজটা করতে হবে নাহলে আমি এটা সবাই দেয়া দিয়ে আপনার মান সম্মান তো যাইবো আপনার সংসার ভাঙ্গা চুরমার হয়ে যাবে। পরে আগে দিয়ালো আমি না আগে দিয়ালেন পরে ওই মহিলা কইতেছে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে আসো।
নিয়ে আসো। পরে আমি নিয়ে আসছি, আসার পরে সে বলতেছে ওই জিনিসটা খুব আগে দেন। পরে ও আমাকে আমার মাথায় হাত রেখে কিরা কাটতে বলতেছে, কিরা কাটো দিয়ে দিবা, শক্ত দিয়ে দেন। পরে আমি ওই মহিলাকে ওই কাজটা করলাম। পরে আসলেও কিন্তু আমার কাছে ওই ধরনের ভিডিও নাই, আমি দেখছি শুধু জাস্ট ব্ল্যাকমেইল করেছেন। হ্যাঁ, পরে আমি আর কি একটা এমনি 1 GB মেমোরি আমি আর কি এমনিতেই তাহলে না দেখায়া আমার দেখাও, আমি কিছু না দেওয়া লাগতো না তাড়াতাড়ি, এই যে এটা আছে আমি ফোনে দেখাইতেছি, দেখা লাগতো না, মেমোরিটা কায়রা নিয়ে কামড়াইয়া ভাঙে ফেলছে। মেয়েটা নিয়ে কামড়ে ভেঙে ফেলেছে। আচ্ছা, আরো আছে আগে কিরা কাটাই মাথাতে বললাম, মাথাতে বললাম আর নাই এই সেই। পরে এর 2 দিন পরে আবার ওই আঙ্কেল আসতে, আমিও চান্স লইছি, ওইতে সত্যই ভিডিও করলাম। এরপরের দিন আবার গেলাম, জানটি ভিডিওটা মনের অজান্তে আসি না, আমার জানাই নাই। এই যে আজকে দেখুন ভিডিওটা, সেদিন তো দেখছি না আগেই বেঙ্গালছি, দেখে হ্যার মাথা পুরা নষ্ট, আমি টাকা লাগবে 10,000। পরে তো হ্যাঁ আমার বিশ্বাস করার কথা না, আরো আছে, তুমি এতদিন আসিলা না, এখন আইসাই দেহ আমার এই করতেছ। পরে আমি ওই দিনও আবার এই শারীরিক কাজ করলাম, করার পরে আপনার এই টাকা নিলাম 5,000 আছে, 5,000 টাকা দিল, দেওয়ার পর এটা 9 দিনের মাথায় পরে আমি আবার বাসাতে না কইয়া আবার আইসা পড়ছি ময়মনসিংহ। আবার ওই সিমটা আবার চেঞ্জ করে ফেলছি, মানে আমার সব নাম্বারই কপি করে রাখা, মানে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো, আপনি তো আর পারবেন না। পরে আবার সিমটা পাল্টাই ফেললাম, ওই যে আইলামই আইদের আইলাম কাইলের আইলাম আয়া, পরে ময়মনসিংহ আবার এমপি সাহেবের গেলাম, ওই ব্যক্তিরে ফোন দিছি, কই একজন দান দেয়, এর মধ্যে একজন খালি ওই যে প্রকাশ হিন্দু ছেলেটা ও আসে নাই, এখন তোরই আমার সাথে যোগাযোগ হয় নাই, আর কেউ নাম্বারও নাই এখন আমার কাছে। পরে প্রকাশ আসে নাই, আমরা হয়ে গেলাম 6 জন ধরে গেলাম। পরে এমপি সাহেবের পাশে যায় বললাম যে ভাই, মানে 10টা কথা বললে উনি একটা কথা বলে, পরে আর কিছু না বললা দিন বিকালে যায় তার অফিসে বলছে, ভাইয়া আপনার সাথে কথা আছে, আপনি সবটি লোক বাইরে বাইক করে দিন। অফিসে আর কি রাজনৈতিক কিছু লোক আছে, এরা বাইক করে দেয়, শাটার ফালায়া এই যাইবা ডাইরেক্ট পিস্তল ধরছি, হয় আপনার রেমাইরারবাম নাইলে আমরা রেমাইরার লাগবো, হয় 7 জন রেমাইরারবাই, আর নাইলে আপনার যেই জায়গাতে আসতাম এই জায়গাতে আমরা স্থান দিবাই। কি হয়েছে বলেন? কোনো কিছুই হয় নাই, আমরা তোর চেয়ে ভালো একজন সাহসী পেয়েছি যে ওই মহিলা পুলিশ অফিসারে আমারে ইউজ করাই দিতে পারবো। পরে বলছি যে সাহসী হয়েছেন, ইউজ করা দিতে পারবো, আমরা কি পারতাম না? কেমনে সম্ভব? তোরা গেলেই তখন অ্যারেস্ট করবো। আমি কইছি আমনে যে রাজনীতিবিদ এমপি হয়েছেন, আপনার মাথা দিল নাই, আপনার কাছে না ওই ভিডিওটা আছে, কইটা আসেন ডিলেট হয়ে গেছে, এই কারণে আমি সাহস করতে পারতেছি না কিছু বলবার। হ্যাঁ জান এটাই আমার কাছে আছে, কিন্তু আসলে আমার কাছে নাই। আর অহন তোরার বদলি যারা আনছি আমি, হেরা তোরার চেয়েও সাহসী। কে সে? তার নাম আশিক, চিটাগং এ বাড়ি, তার ময়মনসিংহ কেউই নাই। পরে ওই ছেলেরে ধরলাম যে কি ব্যাপার, তুমি আমাদের স্থান দখল করবা, এটা কয়ে ওই ছেলেরেও ঠিক একইভাবে 2টা গুলি করছে, 2 পায়ে গুলি আছে, কয়টা 6টার ভিতরে একটা। পরে ছেলে এটাও ফুঙ্গ হিসাবে পরে বাইরে কইছি, আমনের ছেলেরে খাইলাম, হইলে খাইলাম না, আমনের মুয়ের ফ্যান চায়, আর আমনের ঠেট করছিলাম না যে আমনের মাইরারবার নাইলে আমরা রে, আমনে কি ওইটা দেখবার চাই? আমনে কইলে আমার নিজের মাথায় আমি নিজে শুট করে মরে যাই, এই দুনিয়ার দরকার নাই আমার, আমি জানি রাহার নামি, আমি আমার জীবনের মায়া ছাড়াই কিন্তু এই কাজে নামছি। আপনি কি মনে করছেন ওই মহিলার কারণ বাউ করতেছে? ওই দিনই রাগে ওই মহিলার বাসায়, কটারে পুলিশ অফিসারের বাসায় গেছি সাহস করে, যায় হেরা ওই দিন ডাইরেক্ট নামার সময় স্প্রে করছিলাম কনস্টেবল রে, ওই দিন ডাইরেক্ট যায় হেরা মামা দিকে শেষ উঠে গেছি, দরজায় 2টা এটারেও দিছি দিয়া, ওই ম্যাডাম চিল্লাচিল্লি লাগাইছে। ওই কাহিনীর পরে ম্যাডামের বাসায় সিসি ক্যামেরা ফিট করা, ওইটা আমরা জানি না। পরে গিয়ে ম্যাডাম রে ডাইরেক্ট স্প্রে করে ডাইরেক্ট পিটলাম, মানে একেবারে প্রফেশনাল কিলার হয়ে গেছি হিসাবে, মানে একেবারে ছবির দৃশ্যের মতন। পরে নিয়ে আসলাম, আসার পরে ওই এমপি সাহেবের ডাইরেক্ট বাসায় নিয়ে আসছি। আগে তো নিছিলাম অন্য বাসায়, ওই দিন ওর বাসায় তাই না একেবারে এইবার ঢালাই দিচ্ছি। ইয়ের মধ্যে কয়জন ছিল আপনার সঙ্গে? আমরা ওই যে 6 জন, একজন প্রকাশ আসে নাই, হিন্দু ছেলে, ওর যোগাযোগ নাই, একজন কইমা গেছে। পরে কিছুদিন পরে শুনতে পারি প্রকাশকে এমপি সাহেব মারা হচ্ছে। হ্যাঁ বলুন, তারপর? পরে আমরা এসে ঢালাই দিই যে ভাই দেখেন নিয়ে আসছি। পরে সে অজ্ঞান অবস্থায় এই মহিলার সাথে যা কিছু করছে তার মুখ গোপন রেখা, ওই মহিলার মুখ সরাসরি রেখা ভিডিও করাইছে। ভিডিওর নাম চিনবে ময়মনসিংহ এক নামে চিনে, রহিম, ও ভিডিও করছে, তার কোনো এখনো সমস্যা হবে না, এমপি সাহেবের সাথেই থাকে, রহিম নাম। পরে ভিডিও করছে, ভিডিও করে ওই যে ওইটার বদলি সে এটা করছে আর কি, যে এইটা দেখাবে, কিন্তু এমপির চেহারা নাই।
পরে আমাদেরকে বলছে আচ্ছা ঠিক আছে যাও। পরে ওই 24 ঘন্টা পরে মহিলার জ্ঞান ফিরছে। পরে মহিলা উঠতেই কইছে আমার জীবনের যা কিছু আছেন সব বুঝছি, আমি তাদেরকে দেখিনি। আমরা 6 জনকে বলছি হ্যাঁ বিষয়টা আমি বাদ দিলাম ওরা সামনে, তোদেরকে আমরা দেখিনি। পরে আবার স্প্রে মেরে আবার বেশ করে নিয়ে আমরা 6 জনে একেবারে প্রায় মনে করেন জয়বাড়ি উষয় ওই বাড়ি প্রায় 3 দিন রাখছি। এমনি কোনো খাবার দাবারের টাইম নেই, একেবারে শারীরিক মরা মানুষ যেমন এরম অসামাজিক কাজ করছি। করার পরে লাস্টে আর সে মতো হয় নাই। পরে আমরাই তার ময়মনসিংহ সদর হাসপাতালে রাইখা এমপির এখানে আসছি যে এই সমস্যা। এমপি পুরাপুরি ফুললে লিখছে আমাদের সাথে যে তোমরা ধরাই দেন আর না হলে কাটা দাও। এটা করার পরে আমরা খুবই চিন্তিত, ভয়াবহ অবস্থা। পরে স্প্রে ভাই করে ওই দিন এমপির মেরে দিচ্ছে। এটা মনে হয় টিভির নিউজও হয়েছে কিনা আমি জানি না। 24 ঘন্টা পরে কোন এমপির জ্ঞান ফিরছে এরকম কিছু চাইলে হয়তো পাইতে পারেন। পরে হেরে মাইরে দিয়া তার আলমারি ভাইঙ্গা প্রায় আমরা 1.5 লাখ টাকা চুরি করছি। চুরি করে আমি বাসায় একজন লোক ছিল, মানে ওইটা তার পার্সোনাল বললেই চলে, বাংলো বললেই চলে। একজন লোক আর বাইরে মনে করেন এমনি তো আছেই লোক, কিন্তু তার পার্সোনাল আমরাই তার মানে একদম কাছের লোক যারা তারাই যাইতে পারতো। আমরা তো তার একদম কাছের লোক, তার এক কাছের লোক। পরে আলমারি ভাঙ্গা প্রায় টাকা চুরি করছি 1.5 লাখের মতো টাকা চুরি করে আমরা 6 জন দৌড়াই গেছি গা এই শেরপুর জামালপুর থাকি। এমপি হুস্টুস হইয়া একেবারে আমাদের ফুলপুরে ময়মনসিংহ সদরে একেবারে আমরা পোস্টার ছাপাইয়া প্রশাসনিক ভাবে না এমনি পোস্টার ছাপাই এদেরকে ধরাই দিতে পারলে 1 লাখ টাকা পুরস্কার দিব। একেবারে 6 জনের ছবি। পোস্টার আছে আপনার কাছে? না, পোস্টারও নাই। আমি তো একেবারে 6 মাস ধরে হিসাবে পালানোই, মানে এই 6 মাস ধরে আপনি ঢাকা শহরে পালানো। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমরা খুবই আমার একটা সোয়েটার আছে খুব সুন্দর, এটা দিয়ে এইবার বাইন্দা একদিন এমপির বাসায় আসলাম। আসার পরে সে ডাইরেক্ট হুমকি দুমকি পারতেছে। হুমকি দুমকি পারার সময় স্প্রে মাইরা আরো 2 লাখ টাকা চুরি করে মনে করুন 6 জনে 6 বা। পরে আইতে সময় নিচে যে আছে এই এমপি ড্রাইভার দেখতে আসছে আমরা, দেখার লগে লগে মনে করেন ওই যে লাস্ট গুলি হেরে মাইরা দিচ্ছি আর এই ন লাগছে, মরছে না। হেরে মাইরাতে ফুডাই রিভলভার অন্য ফালাইয়া থইয়া যে ফলাইছিলাম সেন্টার বোতল টুতুল ব্যাগ ট্যাগ ফালাইয়া এক পোশাকে পলাইছি। এই যে আমি আমার কেউ এর সাথে যোগাযোগ নাই। এখন আমি প্রয়োজনে আমি 6 মাস ধরে কোনো কিছুই না, একটা ওয়ার্কশপে কাজ করি, প্রয়োজনে রিক্সা চালাবো। তারপরে তো আমি যাইতেই পারবো না বাড়িতে, তারপরেও আর এইসব কোনো কাজ টাজ করি নাই। কিন্তু এই ঢাকায়ও আমি অফার পাইছি। আমার আরেকটা বন্ধু আছে, হ্যাঁ সাথে এইসব আলাপ করছি যে মানে আমার প্রথম ইচ্ছা হইতো এবা খায়াম এই সেই এইরকম ছেলেদের সাথে মেশার ইচ্ছা। পরে আবার আমি কই দেখি এত ফাঁক করে তো আমি ভালো লাগে চলবো, আল্লাহ করি। খালি আমার মা বাপে 2-3 বার মনে করেন পুলিশে ধরছে আম্মার এবং আব্বারে যে ছেলে কই বাই করে দাও। পরে আমার চাচা যে পুরসভার মেয়র হেরোর চাপ সৃষ্টি হয়েছে অনেক, কিন্তু কোন ছেলে নিখোঁজ আমরা কেমনে খুঁজবা? কেউ যদি বলতে পারে তাহলে তো হইলই, ভাইও নেতা মানে ফ্যামিলি এরকম পতাশালী। ফুলপুর বাড়তে তো অন্য ময়মনসিংহ তো আপনি পাঠ করতে পারেন, ফুলপুর গিয়ে পাঠ করতে পারতেন না। এইবার অনেক কথাবার্তা হয়েছে। এই নয়া মিশলে পরে আমার অনেক অফার দিছে। আল্লাহ তাআলার কাছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়াম, ভালো প্রয়োজনে রিক্সা চালাইম। এই 1 তারিখে আমার একটা চাকরির আল্লাহ করে যদি হয় আমি একদম ভালো 6 মাস ধরে ইনশাল্লাহ আমার নিশা দেশে সব শেষ, খালি একটু স্মোকিং করি। আমি একদম ভালো হয়ে যাবার চেষ্টা করতেছি এবং কি ভালো হয়ে গেছি হিসাবে। এখন আমার ইচ্ছা একটা কিছু করে আমি। এখন বয়স কত আপনার? এখন আমার বয়স 23 বছর 3 মাস। 23 বছর 3 মাস। এবং আপনি ক্লাস 7 এর পরে পড়াশোনা করেন? এই ক্লাস 7 এর পরীক্ষার আগে আর কি লেখাপড়া সারছি। এই যে জীবনটা আপনি দেখলেন, কি পেলেন এই জীবনে? কিছুই নাই ভাই জীবনে। তা আমি আশা করি আমার ভুল হয়েছে, ওই যে মায়ের মতন আন্টির সাথে আমি ওই রকম কাজটা করা ঠিক হয় না আমি মনে করি। আর ওই যে আমার আব্বা যদি আমাকে ময়মনসিংহ সদরে না দিত তা আমার জীবনে এটা হয় নাই। আর ওই ফুলপুর থাকতে আমার বন্ধুরা যদি আমাকে এই নেশা জিনিসটা না চিনাইতো তাইলে এটাও হইতো না। এবং কি এখনো আমার বন্ধু বান্ধব ওই এমপির লগে 2-3টা কাজ করতেছে। আমি আশা করি তাদের উদ্দেশ্যে বলবো, তারা যদি শূন্য থাকে তাহলে এই পথটা ছেড়ে দিবা, নাহলে ওই কালামের মতন অবস্থা হইব। প্রিয় শ্রোতা, এই ছিল সাইদের জীবনের অপ্রিয় সত্য। আমরা এ পর্যায়ে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম তিনি কি বলেন তার কাছ থেকে আমরা শুনবো। তো ডক্টর তাজুল ইসলাম, আপনার কি বলার আছে?
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানে যে অতিথি সাঈদ, এর কাহিনীটা আমরা এই অনুষ্ঠানে সাধারণত যেভাবে আমরা অন্যান্য অপরাধের কাহিনী শুনি তার থেকে কোনো সেটা কমই নয়, বড় অনেক চাঞ্চল্যকর। এবং এই কাহিনী থেকে, এই গল্প থেকে আমরা যা জানতে পারতেছি তাতে আমাদের সমাজের যে ভয়াবহ চরিত্র ফুটে উঠেছে এটা আতঙ্কজনক এবং অনেকটা বিস্ময়কর বটে। আমরা বাহির থেকে হয়তো যারা আমরা সাপোসা মানুষ আমজনতা আমরা হয়তো জানি না যে আমাদের এই ধরনের আমাদের অজান্তে ঘটে যাচ্ছে, কিন্তু সাহিত্যের ব্যাপারটা কিন্তু লক্ষ্য করলে সে কিন্তু রাজনৈতিক পরিবারেরই বড় হয়েছে। তারপর তার রিলেশনশিপ হয়েছিল, পরিবার বাধা দিয়েছে, সেভাবে ক্ষমতার ভিতরেই কিন্তু সে জন্মগ্রহণ করে, দেখেছে তার পরিবার ক্ষমতা উপভোগ করে বা অপপ্রয়োগ করে। এবং সেই যখন তাকে বার করে দেওয়া হয়েছিল তখন কিন্তু সে আবার যেখানে এসেছে সেখান থেকে সে কিন্তু অপরাধ এবং মানুষের যে বৈশিষ্ট্য তার সবটাই কিন্তু তার এখানে আছে। তাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে যেটা হচ্ছে রাজনৈতিক পরিবার থাকলে প্রভাব প্রতিশ্রুতি ব্যবহারের ব্যক্তি দেখেও তারা কিন্তু এটা রক্ত করে ফেলে। এইভাবে কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতাই হোক বা সহযোগিতাই হোক, অপরাধীরা একবার তারা রিক্রুট হয়, আবার তাদেরকে আবার জড়িয়ে দিয়ে আবার বাহাবা পাওয়া দেওয়া হয়। অর্থাৎ আমরা লক্ষ্য করতেছি যে উপর লেভেলের যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু দোয়া চলতি কথার মতো নিয়ে আসে, তাদেরকে কিন্তু কেউ জানতেছে না যে তারা এত বিভিন্ন এবং খারাপ কাজ করতেছে। শুধু তাই নয়, এবং ওই অপরাধীকে তারাই রিক্রুট করে, তারাই পৃষ্ঠপোষকতা করে এগুলি করিয়েছে। কিন্তু সাহিত্যের মতন যারা এই অপরাধীরা এগুলি করে তাদেরকে কি এই শিক্ষা হয় না? তারা কি দেখে না? আজকে সাহিত্যের কাহিনী শুনে অন্য অপরাধীরা জানতে এই আত্মপ্রবৃত্তি আসা উচিত যে আমরা এইভাবে ব্যবহৃত হচ্ছি না, যে কোনো সময় আমরা আবার এখান থেকে আবার যেখানে আমাদেরকে শুরু করে দেওয়া হতে পারে, তখন কিন্তু এই সাহিত্যের মতন আমাদেরকে পলাতক থাকতে হবে। তখন আমাদের জীবনে সকল রকমের প্রশাসনিক অথবা আইন প্রয়োগকারী সংস্থা বা অন্য রকমের নির্যাতন নীতি চলে আসবে। প্রথম দিকে নেতারা বা শক্তিশালী কোনো কেন্দ্র তাদেরকে সাপোর্ট দিল, সহযোগিতা করলো, এটাতেই তারা যদি নিজেদেরকে বিক্রি করে ফেলে, প্রথম দিকে মজা পায় বা আনন্দ পায় বা মনে হয় অনেক কিছু করতেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা যে তাদেরকে শুধু ব্যবহারের জন্যই করতেছে, পরবর্তীতে তাদের সাপোর্ট রাখবে না, তাদের সরকার রাখবে না, তাদেরকে যে ডাস্টবিনে ফেলে দিবে, তখন যে তাদেরকে আবার এই পলাতক হয়ে জীবনযাপন করতে হবে, এই কথাটা তারা এখনই ভাবা উচিত। এবং এই সাইডের মতন এখন কিছু অনুতপ্ত হচ্ছে, এখন সে মনে করতেছে আমি কেন এটা করলাম, ভুল হলো, খারাপ হতে গেলাম, আমি এখন কি পেলাম, এখন তো সবই হারালাম। আমরা আশা করি যে সমাজের দ্বন্দ্বে দ্বন্দ্বে যে অপরাধ ছড়িয়ে আছে, ছড়িয়ে থাকার পিছনে শক্তিশালী গ্রুপগুলি অথবা রাজনৈতিক বলেন বা অন্যান্য সামাজিক নেতৃত্ব যেগুলি আছে তারাও যদি এইভাবে করতে থাকে তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না। আমাদেরকে সামাজিক কাঠামো বসাইতে হবে, আমাদের নেতৃত্বের কাঠামো বসাইতে হবে, সৎ এবং যোগ্য নেতৃত্ব আমরা যেগুলিকে বলি সেইভাবে নেতা তৈরি করতে হবে, যারা অপরাধী দেখলে সঙ্গে সঙ্গে অপরাধীকে শাস্তির জন্য বিধান করবে অথবা শাস্তির ব্যবস্থা করবে, তারা উল্টা তাদেরকে আবার অপরাধীর জগতে ব্যবহার করার জন্য রিক্রুট করবে না। সাহিত্য যদি এটা বুঝে থাকে যে এতদিন ভুল করছে, এখন কখন বুঝেছে যখন সে আবার অসহায় পড়েছে। অন্যদেরকে বলা হবে, আমরা আশা করবো যে অসহায় হওয়ার আগেই নিজেদের দিকে রাখতে পেতে হবে যে এক সময় আমরাই আবার যেভাবে পরিত্যক্ত হব, তখন কিন্তু আবার খুবই অসহায় পড়বো, তাতে আমরা অন্যের দ্বারা ব্যবহৃত হব না। এই আত্মক্লিপ যদি সব অপরাধী যদি এখন যদি মন মানসিকতা পরিবর্তন করতে পারে, চিন্তাধারা পরিবর্তন করে, জীবন বদলায় ফেলতে চেষ্টা করে, তাহলে কিন্তু তারা এই সাহিত্যের মতন যারা খারাপ পথে চলে গেছে তারা যখন মুক্ত হবে, আমাদের সমাজেও অপরাধ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। বেশ কিছু এসএমএস আমরা পেয়েছি। এখানে আশিক মগবাজার থেকে লিখেছে, ভাইয়া খুবই সিরিয়াস ঘটনা, আমরা এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আমরা কোথায় যাব। তমাল মিরপুর থেকে লিখেছে, প্রশাসন যখন অসহায় হয়ে যায় তখন সাধারণ মানুষের কি অবস্থা হয় তা সহজেই বোঝা যায়, এই মানুষগুলো কি কোনোদিন পরিবর্তন হবে না। সাগর লিখেছে, ভাইয়া সাইদ ভয়ঙ্কর হয়ে উঠেছে, রাজনীতি নয় অপরাজনীতির থাবায় বাংলাদেশে আর কতদিন এইসব জঞ্জালের হাতে বন্দী থাকবে। সূচনা কক্সবাজার থেকে লিখেছে, সাইদের কথা শুনে মনে হলো ওর ভেতরে এখনো হয়তো মনুষ্যত্ব অবশিষ্ট আছে, তবে বিপদে না পড়লে হয়তো এই বোধ ওর জাগতো না। মোহন চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া খুব মন খারাপ নিয়ে ঘুমোতে যাব, আমরা কবে শান্তিতে ঘুমোতে পারবো জানি না, তবু আশাই রইলাম। কি বলার আছে সাইদ? আপনার এত কমেন্টস করেছে, আপনাকে কি বলার আছে আপনার? আছে বলার যে এই যে আমার জীবনটা কত সুন্দর ছিল,
আমার জীবনটা যে এরকম ছিল এরকম তো হয়তো অনেকেরই আছে, কিন্তু আমি যেই ভুলগুলা করছি এই ভুলগুলা যাতে কেউ না করে। আর অসহায় মেয়েদেরকে যে এই কাজগুলা করছি এটি জানি না আল্লাহ মাফ করবো কিনা, আর ওই মেয়েও মাফ করবো কিনা জানি না। আমার মতন ভুল যাতে আর কেউ না করে, আমি আশা করি এটা। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে